গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আস এডুকেশন। আমি পীযুষ স্যার চলে এসেছি তোমাদের সঙ্গে লাইভ ক্লাস নিয়ে। আজকে আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে ক্লাস থ্রি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার লিস্ট অফ অ্যামেন্ডমেন্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন আর সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। লিস্ট অফ অ্যামেন্ডমেন্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন আর সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, চলো প্রত্যেকে লাইভ হয়ে যাও। চলো প্রত্যেকে লাইভ হয়ে যাও, যারা শুনতে পাচ্ছ তারা রেসপন্স করো, যারা শুনতে পাচ্ছ প্রত্যেকে রেসপন্স করো। চলো, বিমান, শান্তিময়, আকাশ, কাবেরী, চলো প্রত্যেকে দেখতে পাচ্ছি, সুবীর, হ্যাঁ, প্রদীপ, দিয়া, লতা, শান্তিময়, মনোজিৎ, মৌমিতা, আশিস, দেবাশিস, সৌরভ, বোধিসত্ত্ব, সুপ্রিয়, কৃষ্ণেন্দু, আকাশ, পল্লবী, ঝুমা, শক্তি, ওয়াসিম। চলো প্রত্যেকে লাইভ আছে এই মুহূর্তে, যারা এই মুহূর্তে লাইভ আছো প্রত্যেকে একটু রেসপন্স করে দাও, ঠিক আছে? একটু শুরু করতে দেরি হয়ে গেল, অ্যাকচুয়ালি ক্লাস ছিল, ক্লাস থেকে ফিরে ফ্রেশ হয়ে শুরু করতে একটু দেরি হয়ে গেল। চলো স্টার্ট করি। হ্যাঁ, চলো, না শুনতে পাওয়া দেখতে পাওয়া সব ক্লিয়ার আছে, কোনো অসুবিধা কিছু নেই। তো আজকে আমাদের ক্লাস থ্রি অলরেডি আমি জানিয়ে দিয়েছিলাম, যাদের আমি নাম বললাম প্রত্যেকে রেসপন্স করো। চলো গুড ইভিনিং। আজকে ক্লাস থ্রি, আজ আমরা পড়বো অ্যামেন্ডমেন্ট ভারতের সংবিধানে, তার সঙ্গে পড়বো মেজর সোর্সেস বা বরড ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোন দেশ থেকে কোনটা ধার করে নিয়েছি, ঠিক আছে? কোন দেশে কোনটা ধার করে নিয়েছি। চলো প্রত্যেকে যারা এই মুহূর্তে লাইভ আছো প্রত্যেকে রেসপন্স করো, প্রত্যেকে রেসপন্স করো। ওকে, চলো স্টার্ট করা যাক। আজকে আমাদের ক্লাস থ্রি যেটা দিয়ে আমরা শুরু করবো সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী। আগে জানতে হবে তোমার সংবিধান সংশোধনীটা কি। আগে কি জানতে হবে যে সংবিধান সংশোধনীটা কি। সংশোধনী মানে হচ্ছে তোমার অ্যামেন্ডমেন্ট। ওকে, মানে ভারতীয় সংবিধান যখন তৈরি হলো, ভারতীয় সংবিধান যখন তৈরি হওয়ার কিছুদিন পরে বিভিন্ন সমাজ ব্যবস্থার পরিবর্তন আসতে শুরু করলো, এবং পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে সংবিধান প্রণেতারা বোঝার চেষ্টা করলেন বা উপলব্ধি করলেন না কিছু জিনিসের সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চেঞ্জ করা দরকার, যেগুলো আমরা তৈরি করেছি সেগুলো ঠিক হয়নি। তো যে প্রসেসে সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলোকে কি করা যায়, চেঞ্জ করা যায়। কি করা যায় না, বৈশিষ্ট্যগুলোকে চেঞ্জ করা যায়। সংবিধানের যে চেঞ্জ করা যায় সেই চেঞ্জ গুলোকে বা পরিবর্তনগুলোকে আমরা কি বলি, অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী। এখনো পর্যন্ত ভারতীয় সংবিধানে 105টি সংশোধনী হয়েছে, 105। এখনো পর্যন্ত 105টি সংশোধনী হয়েছে, ঠিক আছে? সেটাই আমরা ওয়ান বাই ওয়ান পড়বো। তো সংশোধনী হওয়ার আগে জানতে হবে সংশোধনী জিনিসটা কি। তো এটাই ছিল আমাদের কোর্স। তোমরা দেখতে পাচ্ছ পলিটি স্পেশাল। ওকে, তোমার 30 ডেজ ক্লাস চলবে। 40টা ক্লাস তোমরা পাবে এখানে। তার সঙ্গে এমসিকিউ ডিসকাস করা হবে, ডব্লিউবিসিএস প্রিলিম প্লাস মেন্সের কোশ্চেন ডিসকাস করা হবে। আর চ্যাপ্টার ওয়াইজ সেফটি পড়াচ্ছি। তো অনলি ফিস 249। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে বাকিদের এটা একটু শেয়ার করে দেবে যাতে বাকিরাও এই ক্লাসটার সুযোগ পায়। ওকে, চলো স্টার্ট করি। আজকের টপিক অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন। ওকে, তো সংশোধনী বিষয়টি ভারতীয় সংবিধানে কোথায় আছে না, ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারায় আছে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো, কোথায় আছে বলো, 368 নম্বর, 368, 368 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। আর কোন পার্টে আছে না, পার্ট 20 নম্বর পার্টে আছে, ঠিক আছে? পার্ট 20। তাহলে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী আমাদের ভারতীয় সংবিধানে 20তম অধ্যায় তথা 368 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। 368 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। এটা আমরা কোথা থেকে নিয়েছি, সংবিধানের যে ধারণাটি সেটা আমরা কোন দেশ থেকে নিয়েছি না, সংবিধানের যে ধারণাটি সেটা আমরা নিয়েছি কোথা থেকে না, সেটা নিয়েছি আমরা সাউথ আফ্রিকার সংবিধান থেকে, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নিয়েছি। তাহলে ভারতীয় সংবিধানে 20তম অধ্যায় তথা 368 নম্বর ধারায় বর্ণিত রয়েছে, এবং এই ধারণাটা নিয়েছি কোথা থেকে না, দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকার সংবিধান থেকে, ঠিক আছে? দেয়ার হ্যাভ বিন 105 পার্ট। কতগুলো পার্ট আছে বলো? আমাদের এখনো পর্যন্ত 105টি অ্যামেন্ডমেন্ট আছে, সংবিধান সংশোধনী আছে ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আপ টু অক্টোবর 2021 সাল পর্যন্ত। অক্টোবর 2021 নয়, আজ পর্যন্ত। আজ মানে হচ্ছে তোমার জুলাই 2022 পর্যন্ত, জুলাই 2022 পর্যন্ত 105টি সংশোধনী হয়েছে, এটা আর বাড়েনি।
105টি সংশোধনী হয়েছে, ঠিক আছে। এই সংশোধনী যে প্রক্রিয়া, দ্য কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড ইন 3 ওয়ে। এই সংশোধনী 3 ধরনের হয়, 3 ধরনের সংশোধনী করা যায়। এই সংশোধনীর যে প্রসেস সেটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। সংশোধনী প্রসেসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। সংশোধনী প্রসেসের 3টি ভাগ কি কি? একবার দেখো, অ্যামেন্ডমেন্ট বাই এ সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি মানে কি? পার্লামেন্টে যত ভোট পড়বে, ঠিক আছে, তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে প্লাস 1 করি তখন সেটাকে আমরা বলবো সিম্পল মেজরিটি। ক্লিয়ার? আবার বলছি, তো ভোট পড়বে সেটাকে 2 দিয়ে ভাগ করে তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে যে ভোটটা দাঁড়াবে সেটাকে বলবো আমরা সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি। সেটাকে বলবো আমরা সিম্পল মেজরিটি। পার্লামেন্টের যে ভোটটা পড়বে তাকে 2 দিয়ে ভাগ করে যদি 1 যোগ করি তাহলে যে ভোটটা হবে সেটাকে বলা হয় সিম্পল মেজরিটি। তারপর কি আছে? অ্যামেন্ডমেন্ট বাই এ স্পেশাল মেজরিটি। অ্যামেন্ডমেন্ট বাই এ স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি মানে কি? না 2/3 মেজরিটি, 2/3 লোকসভায় রাজ্যসভায় পাস করার পর যেটা পাস হয় সেটাকে বলা হয় স্পেশাল মেজরিটি। আর 3 নাম্বার কি দেওয়া আছে? 3 নাম্বার দেওয়া আছে তোমার, 3 নাম্বার দেখো, 3 নাম্বার দেওয়া আছে অ্যামেন্ডমেন্ট বাই এ স্পেশাল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট এন্ড দ্য রেকটিফিকেশন অফ দ্য হাফ অফ দ্য স্টেট। তাহলে স্পেশাল মেজরিটি মানে কি? স্পেশাল মেজরিটি পাস করার পর যখন স্টেট লেজিসলেটর বা রাজ্য আইনসভারও কি থাকে না অর্ধেকের সম্মতি প্রয়োজন হয় তখন সেটাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে? যেমন জিএসটি ধরো, জিএসটি 3 নাম্বারের এক্সাম্পল কি? 3 নাম্বার এক্সাম্পল হচ্ছে জিএসটি। 3 নাম্বারের এক্সাম্পল হচ্ছে জিএসটি, ঠিক আছে। এটা তোমার পার্লামেন্টও পাস করাতে হবে, আবার রাজ্য যে আইনসভা সেখানেও পাস করাতে হবে। অ্যামেন্ডমেন্ট বাই স্পেশাল মেজরিটি মানে কি? স্পেশাল মেজরিটি ইমপিচমেন্ট। এই যে ইমপিচমেন্ট মানে হচ্ছে তোমার রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায় যে পদ্ধতিতে, তো ইমপিচমেন্টের ক্ষেত্রে আমার কি হয়? স্পেশাল মেজরিটি হয়। ইমপিচমেন্টের ক্ষেত্রে কি হয়? স্পেশাল মেজরিটি হয়। নরমাল যে বিলগুলো থাকে, নরমাল বিলগুলোর ক্ষেত্রে কি হয় না, নরমাল বিলগুলোর ক্ষেত্রে সিম্পল মেজরিটি হয়। নরমাল যে বিলগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে সিম্পল মেজরিটি হয়। ওকে ওকে, চলো আমি তোমাদের এখন কি পড়াচ্ছি না, আমি তোমাদের পড়াচ্ছি এখন অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী। ওকে, এটি ভারতীয় সংবিধানে 20তম অধ্যায় তথা 368 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। ওকে, এবং ভারতের সংবিধানে এখনো পর্যন্ত 2022 জুলাই, আজকে যেটা পড়াচ্ছি আমি, আজকে 11 জুলাই, আজ পর্যন্ত কিন্তু 105টি সংশোধনী হয়েছে। এই যে সংশোধনী মানে কি? সংশোধনী মানে হচ্ছে যে সংবিধান প্রণয়ন দ্বারা যে ভারতের সংবিধান তৈরি করে গেছে সেখানে বিভিন্ন সমাজ ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু চেঞ্জিং বা কিছু পরিবর্তনের প্রয়োজন হয়েছে। তো এই পরিবর্তনটা একটা প্রসেসের মধ্যে দিয়ে করতে হয়। সেই যে প্রসেসের মাধ্যমে চেঞ্জিং বা পরিবর্তনটা করতে হয় সেই প্রসেসটাকে আমরা বলি অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্টের 3টে প্রসেস আছে, 3 ধরনের প্রসেস আছে অ্যামেন্ডমেন্টে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার সিম্পল মেজরিটি, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি উইথ half of the rectification of the half of the state legislator। তো জিএসটি বিলের ক্ষেত্রে কি হবে? জিএসটি বিলের ক্ষেত্রে পার্লামেন্টেরও তোমার স্পেশাল মেজরিটি দরকার এবং হাফ অফ দ্য লেজিসলেটর রাজ্য আইনসভারও অর্ধেকের সম্মতি প্রয়োজন। ওকে, এবারে দেখো ইমপিচমেন্ট, রাষ্ট্রপতি যখন অপসারণ করানো হয় তখন কি দরকার? তখন স্পেশাল মেজরিটি দরকার, অনলি 2/3 মেজরিটি দরকার পার্লামেন্ট। আর বাকি যে নর্মাল বিলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সিম্পল মেজরিটি দরকার। ওকে, আশা করি পয়েন্টটা প্রত্যেকে বুঝতে পেরেছো। কমেন্টে জানাও প্রত্যেকে, যারা এই মুহূর্তে লাইভ আছো প্রত্যেকে জানাও যে পয়েন্টটা বুঝতে পেরেছো কিনা। দিয়া, বিমান, ঝুমা, মৌমিতা, শান্তিময়, শক্তি, প্রদীপ, আকাশ, কাবেরী, সুমন, মোনালিসা, সুবীর, প্রত্যেকে জানো। অংশমান, প্রত্যেকে জানো। লতা, মৌমিতা, আশা, দেবাশিস, সৌরভ, বোধিসত্ত্ব, সুপ্রিয়, কৃষ্ণেন্দু, পল্লবী, চলো প্রত্যেকে রেসপন্স করো। ওয়াসিম, প্রত্যেকে জানাও আমাকে যে এই পয়েন্টটা বুঝতে পেরেছো কিনা। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করো, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। না, বোধিসত্ত্ব খুব ভালো কোশ্চেন স্যার। অ্যামেন্ডমেন্টের জন্য 3টে প্রসেস ম্যান্ডেটরি না, যে কোনো একটা প্রসেস ফলো করলেই হবে। এই 3 ধরনের অ্যামেন্ডমেন্ট আছে, যে বিলের ক্ষেত্রে যেরকম ইমপ্লিমেন্ট হবে, যে কোনো একটা, 3টে দরকার নেই, যে কোনো একটা। আকাশ করি 3 নম্বরটা, ঠিক আছে। 3 নম্বরটা কি হবে না, 3 নম্বরটা হচ্ছে তোমার আকাশের কোশ্চেন ছিল 3 নম্বরটা কি একবার আছে? অ্যামেন্ডমেন্ট বাই স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি মানে 2/3।
লোকসভায়, রাজ্যসভায় বা পার্লামেন্টে 2-3% মেজরিটি প্রয়োজন হবে। তারপরও সেটাকে কোনো রাজ্যে ইমপ্লিমেন্ট করার জন্য রাজ্যেরও কি দরকার না হাফ অফ দা স্টেট লেজিসলেচার, মানে রাজ্য আইনসভা যে আছে, রাজ্য আইনসভার 50% এর সম্মতি প্রয়োজন। পার্লামেন্টে 2/3 মেজরিটি প্লাস রাজ্য আইনসভার 2/3 মেজরিটি প্রয়োজন। এক্সাম্পল দিলাম জিএসটি বিলের ক্ষেত্রে। মোনালিসা বুঝতে পেরেছে, বিমান বুঝতে পেরেছে। চলো সৌরভ 3 নম্বরটা বললাম, সৌরভ আকাশ তোমাদের দুজনেরই ছিল, 3 নম্বরটা বলেছি আমি, ঠিক আছে। অংশমান পরে জয়েন করলাম, তাহলে অনেকটা হয়ে গেছে, এখন আর ব্যাক করা সম্ভব নেই, তুমি ভিডিওটা পরে দেখে নেবে অংশমান, অসুবিধা হবে না। হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংবিধান সংশোধনী। যে সংবিধান প্রণেতারা যে জিনিসটা অলরেডি চালু করেছিল, বিভিন্ন সমাজ ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের চেঞ্জিং জরুরি হয়েছে, বা সেরকম যে যে প্রসেসে চেঞ্জটা করা হয় পার্লামেন্টের মাধ্যমে, সেটাকে অ্যামেন্ডমেন্ট বলা হয়। অ্যামেন্ডমেন্টের 3টে প্রসেস আছে। একটা, যা ভোট পড়বে তার হাফের সঙ্গে যদি এক যোগ করি সেটাকে সিম্পল মেজরিটি বলি। যে 2/3 মেজরিটি হয় 66%, সেটা হচ্ছে তোমার সিম্পল মেজরিটি। আর একটা সিম্পল মেজরিটি প্লাস স্টেট লেজিসলেটরের হাফ দরকার, এটা হচ্ছে 3 নম্বর অ্যামেন্ডমেন্টের প্রসেস। ওকে, জিএসটি একটা বিল যেটা 2000 একটু পরে পড়াবো আমি, 101তম সংবিধান সংশোধনীতে 2016 সালে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল জিএসটি কে। জিএসটিটাতে জিএসটি এই বিলটা পাস করার ক্ষেত্রে কি জিএসটি যে অ্যামেন্ডমেন্ট এনেছিল, সেই অ্যামেন্ডমেন্ট আনার সময় 3 নম্বর অ্যামেন্ডমেন্টটা কাজে লেগেছিল। হ্যাঁ, স্পেশাল মেজরিটি লেগেছিল, তার সঙ্গে আবার কি হয়েছিল না স্টেট লেজিসলেটর, রাজ্য আইনসভার হাফের প্রয়োজন হয়েছিল। পল্লবী বুঝতে পেরেছে, আকাশ বুঝেছে, শান্তিময়। আর জিএসটি এক্সাম্পলটা বললাম। চলো সবাই তাহলে বুঝতে পেরেছো। চলো আমরা এখন নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইড আমরা স্টার্ট করছি। এখনো পর্যন্ত 105টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু আমরা 105টা পড়বো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়বো। ক্লিয়ার? সব পড়ার দরকার নেই, এক্সাম ওরিয়েন্টেড তোমার অনেকগুলোই আছে। WBCS 2000 তোমার 16 বা 17 27টা মেন্সে কোশ্চেন এসেছিল অ্যামেন্ডমেন্ট থেকে। 27 খানা কোশ্চেন এসেছিল, বুঝতে পারছো? 2016 বা 17 কোন একটা মেন্স 27 খানা কোশ্চেন এসেছিল অ্যামেন্ডমেন্ট থেকে, একটা চ্যাপ্টার থেকে। ওকে, চলো স্টার্ট করা যাক। ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানে যে গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট। তোমরা জানো 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান তৈরি হয়, প্রত্যেকেই জানো, আমি আগের দিন পড়িয়েছিলাম। 1950 সালের 26 জানুয়ারি ভারতীয় সংবিধান তৈরি হয়। ঠিক সংবিধান তৈরি হওয়ার পরের বছরেই, মানে 1951 সালেই কি হলো না সংশোধনী শুরু হয়ে গেল। সংশোধনী শুরু হয়ে গেল মানে সংবিধান যারা তৈরি করেছিল তারা বুঝলো না যে এগুলো আমরা করেছি সেটা সমাজ ব্যবস্থার সঙ্গে ম্যাচ করছে না, মিল খাচ্ছে না, তাহলে আমাদের চেঞ্জিং আনা দরকার। তাহলে দেখো কোশ্চেনটা খুব আছে এখানে, যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট প্রথম সংশোধনী কত সালে হয়েছিল, প্রথম লাইনেই কোশ্চেন 1951। প্রত্যেকে কপি নিয়ে বসবে, নোট করতে শুরু করবে, ঠিক আছে। একদম যা যদি বুঝতে না পারো সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে, স্যার এই এটা বলুন এটা বলুন, আমি জিজ্ঞাসা করবো, তোমরা কোশ্চেন করে যাবে। প্রত্যেকে আমি প্রত্যেকটা কমেন্ট দেখছি, ঠিক আছে, প্রত্যেকের ভালো খারাপ সব কমেন্টের আমি উত্তর দেবো, ঠিক আছে। প্রতিটা কপি নিয়ে বসো এবং শেয়ার করতে শুরু করো, পিডিএফ তো পেয়ে যাবে ক্লাসের পরে। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট প্রথম সংশোধনী কত সালে হয়েছিল, 1951। প্রথমেই কোশ্চেন, প্রথম সংশোধনী হয়েছিল 1951। এবারে প্রথম সংশোধনীতে কি কি চেঞ্জ হয়েছিল? নাইন শিডিউল অ্যাডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানে নবম তপশিলিকে যুক্ত করা হয়। ভারতীয় সংবিধানে নবম তপশিলিতে যুক্ত করা হয়। নবম তপশিলিতে কি আছে? নবম তপশিলিতে আছে তোমার ল্যান্ড রিফর্ম। কি আছে বলো? নবম তপশিলিতে কি আছে? ল্যান্ড রিফর্ম, ল্যান্ড রিফর্ম, ভূমি সংস্কার, ল্যান্ড রিফর্ম। তাহলে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 সালে কি হয়েছে? অষ্টম কি হয়েছে? নবম তপশিলিকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। নবম তপশিলিকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। আর কি হয়েছিল? অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম, যেটা ল্যান্ডলর্ড সিস্টেম বলে, জমিদারি ব্যবস্থা। জমিদারি ব্যবস্থাকে কি করা হয়েছিল? তুলে দেওয়া হয়েছিল। অ্যাবলিশন মানে তুলে দেওয়া হয়। ঠিক, দুটো জিনিস হয়েছিল। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 সালে, দুটো অ্যামেন্ডমেন্ট, প্রতিটা অ্যামেন্ডমেন্টে হয়েছিল কিন্তু এক্সাম ওরিয়েন্টেড আমরা পড়াশোনা করছি। ওকে, সেখানে আমরা অনেকগুলোই পড়বো, প্রায় আমরা বলতে পারো 25টার কাছাকাছি পড়বো অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 সালে কি হয়েছিল? নবম তপশিলিকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। নবম তপশিলি কি আছে? ল্যান্ড রিফর্ম, ভূমি সংস্কার। তার সঙ্গে কি হয়েছিল? জমিদারি ব্যবস্থাকে তুলে দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় জমিদারি সিস্টেম বা ল্যান্ডলর্ড সিস্টেম, সেটাকে তুলে দেওয়া হলো। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951। নেক্সট আমরা কি পড়বো? নেক্সট পড়বো আমরা সেভেন্থ অ্যামেন্ডমেন্ট। প্রতিটা সাল ইম্পর্টেন্ট, কি ঘটনা ঘটেছিল সেটাও ইম্পর্টেন্ট। 1956 সালে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট। নিশ্চয়ই 2, 3, 4, 5, 6 আছে, যেগুলো আমাদের এখন পড়ার এত আননেসেসারি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ইউপিএসসি তো হয়তো ইম্পর্টেন্ট হতে পারে, আপ টু WBCS পর্যন্ত আমি তোমাদের পড়াচ্ছি এখানে।
ফিল্ম প্লাস মেন্স। 7th অ্যামেন্ডমেন্ট 1956, যারা আমার কাছে পলিটিক্স ক্লাস করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আজকে কত এক্সট্রা জিনিস পাচ্ছ এখানে। 7th অ্যামেন্ডমেন্ট 1956, 1956 সালে সপ্তম সংশোধনীতে কি হয়েছিল দেখো না, দ্য প্রভিশন অফ হ্যাভিং কমন হাইকোর্ট ফর, ঠিক আছে, দ্য প্রভিশন অফ হ্যাভিং এ কমন হাইকোর্ট ফর 2 or more স্টেট ওয়াজ ইন্ট্রোডিউসড। ঠিক আছে, মানে কি বলেছে দেখো না, একের বেশি রাজ্যের জন্য একটা হাইকোর্ট চলবে। তোমরা এর আগে জানো হয়তো যে নর্থ ইস্টের যে 7টা স্টেট ছিল, সেই 7টা স্টেটের একটাই হাইকোর্ট ছিল, কি? গুয়াহাটি। এখন রিসেন্টলি চেঞ্জ হলো, হ্যাঁ, এখন 7টা নেই, 7টা কমে পড়ে এখন কটা হয়েছে? 4টা হয়েছে। গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে এখন 4টা স্টেটের হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি। 4টা স্টেট কি কি না, হচ্ছে তোমার আসাম, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম। আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। তাহলে ওটাই বলেছে এখানে 7th অ্যামেন্ডমেন্টে, কি বলেছে যে অনেকগুলি রাজ্যের একটা হাইকোর্ট হতে পারে, দ্য প্রভিশন অফ হ্যাভিং এ কমন হাইকোর্ট, একটা সাধারণ হাইকোর্ট হতে পারে ফর 2 or more স্টেট ওয়াজ ইন্ট্রোডিউসড। ঠিক আছে, যেমন চণ্ডীগড় হাইকোর্টের কি কি আছে না, চণ্ডীগড় হাইকোর্টে পাঞ্জাব আছে, হরিয়ানা আছে, চণ্ডীগড় আছে। ঠিক আছে, মুম্বাই হাইকোর্টে কে কে আছে? মুম্বাই হাইকোর্টে মুম্বাই আছে, গোয়া আছে, সরি, মুম্বাই হাইকোর্টে কি কি আছে? মহারাষ্ট্র আছে, গোয়া আছে, দমন দিউ আছে, দাদরা নগর হাভেলি আছে। 4টা আছে মুম্বাই হাইকোর্টে। মাদ্রাস হাইকোর্টে কি কি আছে? মাদ্রাস হাইকোর্টে আছে তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ। কলকাতা হাইকোর্টে কি আছে? কলকাতা হাইকোর্টে আছে তোমার ওয়েস্ট বেঙ্গল, তার সঙ্গে আন্দামান নিকোবর। তো 2 বা তত বেশি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে একটা হাইকোর্ট হতে পারে, এটা বলা হয়েছে 7th অ্যামেন্ডমেন্ট, 7ম সংশোধনী 1956 সালে। আর কি হয়েছিল দেখো না, আর হয়েছিল দেখো ইন্ট্রোডাকশন অফ ইউনিয়ন টেরিটরি। মানে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছিল। এর আগে কেন্দ্রশাসিত অঞ্চল বলে কিছু ছিল না। এখন আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলো আছে? 8টা আছে কেন্দ্রশাসিত অঞ্চল। দিল্লি, পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর, লাদাখ, জম্মু কাশ্মীর, ওকে, দমন দিউ, দাদরা নগর হাভেলি, লাক্ষাদ্বীপ, এগুলো হচ্ছে তোমার কি ইউনিয়ন টেরিটরি। 8টা ইউনিয়ন টেরিটরি আছে। 7th শিডিউলে কি কি হয়েছিল দেখো না, একের বেশি রাজ্যের জন্য একটা হাইকোর্টের ব্যবস্থা করা হয়েছিল, আর ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের যে আইডিয়াটা সেটা এখানে ইন্ট্রোডিউস করা হয়েছিল। দুটো হয়েছিল 7th অ্যামেন্ডমেন্ট 1956। এবারে তোমাকে বলো যারা এই মুহূর্তে লাইভ আছো যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আর 7th অ্যামেন্ডমেন্ট এই দুটো বুঝতে পেরেছো কিনা? প্রত্যেকে কমেন্টে জানাও এই দুটো বুঝতে পেরেছো কিনা। প্রত্যেকে জানাও বুঝতে পেরেছো কিনা। বিমান ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমার প্রায় 12-15 মিনিট ক্লাস চলছে। ওকে, না শোনা কোনো কারণ নেই, তুমি প্রত্যেকে ক্লাস করছে, লাইভ ক্লাস, প্রত্যেকে কমেন্ট করছে। ঠিক আছে, লাইভ ক্লাস দেখতে পাচ্ছে, অসুবিধা নেই কিছু। তুমি নেটওয়ার্কটা একটু ঠিক করো। চলো, দিয়া, আকাশ, সুপ্রিয় বুঝতে পেরেছে। আর বলো, বাকিরা অ্যাক্টিভ থাকো, কমেন্ট করো। লাইভ উদ্দেশ্যই তো এটা, তাহলে তো রেকর্ডেড করলে দিয়ে দিলেই হতো, দেখে নিতে তোমরা। চলো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। 7 সংশোধনীতে ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন এটাও কি করা হয়েছিল? আচ্ছা, অংশমান বিশ্বাস, বোধিসত্ত্ব স্যার, নর্থ ইস্টের 7টা সিস্টারের নামটা একবার বলবেন? হ্যাঁ, নর্থ ইস্টের বলছি বোধিসত্ত্ব এবং অংশমান, দুজনের তোমার অ্যান্সার দিচ্ছি আমি। তো এখানে কি দিয়েছে? নর্থ ইস্টের 7টা স্টেটের নাম হচ্ছে তোমার, দিয়ে দেখো, আসাম, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা আর নাগাল্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে 7টা স্টেটের নাম, 7 সিস্টার। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, মনোজিৎ, ফার্স্ট অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল না, নবম তফসিলিকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়, যেখানে তোমার ল্যান্ড রিফর্মের কথা বলা হয়েছিল, ভূমি সংস্কার, তার সঙ্গে জমিদারি ব্যবস্থাটা তুলে দেওয়া হয়েছিল, ল্যান্ডলর্ড সিস্টেম। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। আর 7th অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল না, অনেকগুলি রাজ্যের জন্য একটা হাইকোর্টের ব্যবস্থা করা হয়েছিল, আর ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চলের তোমার কনসেপ্টটাকে যুক্ত করা হয়েছিল 7th-এ। জমা, মুম্বাই হাইকোর্টের আন্ডারে স্টেট গুলো বলবেন? হ্যাঁ, জমা, খুব ভালো কোয়েশ্চেন। মুম্বাই হাইকোর্টের আন্ডারে আছে মহারাষ্ট্র, গোয়া, দমন দিউ আর দাদরা নগর হাভেলি, এতগুলো আছে।
ওকে, চলো এবার আমরা নেক্সট শিডিউলে আসছি। অংশমান তোমার কোশ্চেন অ্যান্সার দিচ্ছি আমি, একটু ওয়েট করো। চলো, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, নেক্সট সেকেন্ড স্লাইডে চলে আসছি। সেকেন্ড স্লাইডে কি আছে না, 10th অ্যামেন্ডমেন্ট 1961। নেক্সট সেকেন্ড স্লাইডে আমাদের কি আছে দেখো, প্রথমে 10th অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল, 1961 সালে। 10th অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল, 10th অ্যামেন্ডমেন্টে তোমার দাদরা নগর হাভেলি আর দমন দিউ, দাদরা নগর হাভেলি, দেখো দাদরা নগর হাভেলি, এই দুটোকে, দাদরা নগর হাভেলিকে কি হলো, ইনকর্পোরেটেড ইন ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যাজ ইউনিয়ন টেরিটরি, ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হলো। দাদরা নগর হাভেলিকে ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হলো, দাদরা নগর হাভেলিকে ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হলো। এর আগে ওরা ভারতীয় ভূখণ্ডে ছিল না। কি হিসাবে যুক্ত করা হলো না, ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে যুক্ত করা হলো। দাদরা নগর হাভেলিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে যুক্ত করা হলো। দাদরা নগর হাভেলিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে যুক্ত করা হলো কোন অ্যামেন্ডমেন্টে, 10th অ্যামেন্ডমেন্টে 1961 10th অ্যামেন্ডমেন্টে দাদরা নগর হাভেলিকে ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হলো কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে। নেক্সট এবার আসছি আমরা 12th অ্যামেন্ডমেন্ট, 12তম সংবিধান সংশোধনী 1962। 12তম সংবিধান সংশোধনী 1962 কি হয়েছিল এখানে না, গোয়া আর দমন দিউকে ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হলো কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে, ঠিক আছে, 1962-তে। গোয়া কিন্তু অনেক পরে, গোয়া কিন্তু 1985-এ কি হয়েছিল, স্টেটের মর্যাদা পেয়েছে গোয়া। হ্যাঁ, গোয়া কিন্তু অনেক পরে স্টেটের মর্যাদা পেয়েছে, আগেও তো ভারতেরই ছিল না। তো গোয়া আর দমন দিউকে কি করা হলো প্রথমে, 12th অ্যামেন্ডমেন্ট 1962-এ, 12th অ্যামেন্ডমেন্ট 1962-এ, 12th অ্যামেন্ডমেন্ট 1962-এ গোয়া ও দমন দিউকে ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হয় কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে, ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হয় 12th অ্যামেন্ডমেন্ট 1962-কে। কাকে, গোয়া দমন দিউকে। চারটা স্টেট, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড আর মণিপুর। মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা আর অরুণাচল প্রদেশ, এই তিনটে তোমার হাইকোর্ট হয়েছে পরে। চলো দেখে নাও, 10th অ্যামেন্ডমেন্টে কি হয়েছে, দাদরা নগর হাভেলি কে ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হয় কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে, 10th অ্যামেন্ডমেন্ট 1961। আর 12th অ্যামেন্ডমেন্ট 1962-এ কি হয়েছিল, গোয়া দমন দিউকে ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হয় কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে। হ্যাঁ, গোয়া প্রথমে ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে, পরে 1985-এ গোয়াকে রাজ্যে পরিণত করা হয়। প্রথমে কিন্তু রাজ্য ছিল না, পরে রাজ্য করা হয়েছে। চলো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অ্যামেন্ডমেন্টে আসছি আমরা, 13th অ্যামেন্ডমেন্ট। দেখো, 13তম সংবিধান সংশোধনী, 13তম সংবিধান সংশোধনী, 13তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল বলো, 1962। দেখো, 12, 13, 14 তিনটে হয়েছিল 1962-তে, 12, 13, 14 তিনটে হয়েছিল 1962-তে। কি হয়েছিল না, দেখো এখানে কি হয়েছিল, ফরমেশন অফ স্টেট অফ নাগাল্যান্ড, নাগাল্যান্ডকে রাজ্যের মর্যাদা দেওয়া হয় উইথ স্পেশাল প্রোটেকশন আন্ডার আর্টিকেল 371A। ঠিক আছে, 371A। তোমরা জানো আগে 370 নম্বর আর্টিকেল কাজ ছিল জম্মু কাশ্মীর, ঠিক আছে, 370 নম্বর আর্টিকেলকে রিপিল করা হলো। আগে জম্মু কাশ্মীরকে স্পেশাল স্টেটের মর্যাদা দেওয়া ছিল, এখন অন্যান্য স্টেটের মতনই জম্মু কাশ্মীর একটা স্টেট হয়ে গেছে, স্পেশাল স্ট্যাটাস নেই সেরকম। এবারে নাগাল্যান্ডকে স্পেশাল স্ট্যাটাসের মর্যাদা দেওয়া হয়েছে কত নম্বরে, 371A। 371A তে নাগাল্যান্ডকে স্পেশাল স্ট্যাটাসের মর্যাদা দেওয়া হয়েছে এবং স্টেট করা হলো। 13th অ্যামেন্ডমেন্ট 1962, 13তম সংবিধান সংশোধনী 1962 সালে নাগাল্যান্ডকে ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হয়, রাজ্যে মর্যাদা দেওয়া হয়। ফরমেশন অফ স্টেট অফ নাগাল্যান্ড উইথ স্পেশাল প্রোটেকশন আন্ডার আর্টিকেল 371A। নাগাল্যান্ডকে রাজ্যের মর্যাদা দেওয়া হলো 13তম সংবিধান সংশোধনী 1962 সালে। নেক্সট এরপর আসছি আমরা 14তম সংবিধান সংশোধনী, 14th অ্যামেন্ডমেন্ট কত সালে, এটা হচ্ছে 1962। 14th অ্যামেন্ডমেন্ট 1962 কি হয়েছিল, ইনকর্পোরেশন অফ পন্ডিচেরি, পন্ডিচেরিকে ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হয়, পন্ডিচেরিকে ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হয়, পন্ডিচেরিকে ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হয়। ওকে, পন্ডিচেরিকে ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হয়। 13th অ্যামেন্ডমেন্ট 1962 কি হয়েছিল, নাগাল্যান্ডকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। আর 14তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল,
পন্ডিচেরিকে ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হয়। তাহলে এখন পর্যন্ত আমরা কি কি পড়লাম? 1, 7, 10, 12, 13, 14। 1, 7, 10, 12, 13, 14। ওকে, না বোঝার কোনো কারণ নেই, এত সুন্দর ম্যাটেরিয়ালটা সাজানো আছে, একটু বুঝিয়ে দিলেই তোমরা বুঝতে পেরে যাবে, অসুবিধা কিচ্ছু হবে না। হ্যাঁ, তো নোট করে নাও, বাড়িতে মুখস্থ করে দাও। এই 1 মাস পলিটি এত পড়ো, পলিটি এত পড়ো 1 মাস, ঠিক আছে? পলিটি নিয়ে যেমন সারা জীবন আর পড়তে না হয়, 1 মাসে যেমন পলিটি পুরো কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, যা বলে দিচ্ছি এগুলো কপিতে নোট করে পিডিএফ থেকে তুলে নাও, বাস 1 মাস ভালো করে পড়ে দাও, বাস পলিটি আর দেখতে হবে না সারা জীবন, শুধু রিভিশন করলেই হবে। এই মাসটা শুধু পলিটি পড়ো, বাস প্রতিটা সাবজেক্ট পলিটি শেষ হলে আমরা স্ট্র্যাটেজিকে শুরু করবো। 13তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল? নাগাল্যান্ডকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। আর 14তমতে কি হয়েছিল? পন্ডিচেরি, পন্ডিচেরি একটা ইউনিয়ন টেরিটরি, তোমরা জানো প্রত্যেকে। তো পন্ডিচেরিকে কি করা হয়েছিল? ভারতীয় ভূখণ্ডে যুক্ত করা হয়। দুটোই 1962, দুটোই 1962। চলো নেক্সট আসছি আমরা 15তম সংবিধান সংশোধনী 1963। 15তম সংবিধান সংশোধনী 1963, 15তম সংবিধান সংশোধনী 1963, 15তম সংবিধান সংশোধনী 1963। কি হয়েছিল? raise the retirement age of high court judge from 60 to 62। বাংলায় কি বলছে? হাইকোর্টের বিচারপতির বয়স সীমা 60 থেকে বেড়ে 62 করা হলো। হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স সীমা 60 থেকে বেড়ে 62 করা হলো। হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স সীমা 60 থেকে বেড়ে 62 করা হলো। হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স সীমা 60 থেকে বেড়ে 62 করা হলো। ঠিক আছে, আগে রিটায়ারমেন্ট এজ কত ছিল? হাইকোর্টের বিচারপতি 60, পরে ওটা বেড়ে কত হলো? 62। এটা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টে? না, 15তম সংশোধনী 1963 সালে। দেখুন সুপ্রিম কোর্টের, এই জেনে রাখো, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স সীমা কত? 65। হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স সীমা কত? 62। আর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, ঠিক আছে, এদের রিটায়ারমেন্টের কোনো এজ নেই, নো লিমিট। এদের রিটায়ারমেন্টের কোনো এজ নেই, নো লিমিট। প্রেস, লিখলাম প্রেস, প্রেস মানে হচ্ছে প্রেসিডেন্ট, ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট, আর গভর্নর, এদের তিনজনের অবসরের কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই। মানে পিএম এরও নেই, তার সঙ্গে পিএমও আছে, পিএম, সিএম, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওকে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, এদের অবসরের কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই। ওকে, তাহলে 15তম সংশোধনী 1963 সালে কি হয়েছিল? হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স সীমা 60 থেকে বেড়ে 62 করা হয়েছিল। 60 থেকে বেড়ে 62 করা হয়েছিল। নেক্সট 21st অ্যামেন্ডমেন্ট, 21তম সংবিধান সংশোধনী 1967। 21তম সংবিধান সংশোধনী 1967 কি হয়েছিল? না, সিন্ধি ভাষাটার নাম দেখো, সিন্ধিকে ভারতীয় সংবিধানে 8ম তফসিলিতে যুক্ত করা হয়। কততম ভাষা হিসাবে? না, 15তম ভাষা, 15তম ভাষা। সিন্ধিকে 15তম ভাষা হিসাবে, 15তম ভাষা হিসাবে 8ম তফসিলিতে যুক্ত করা হয়। তাহলে 21তম সংবিধান সংশোধনী 1967 কি হয়েছিল? না, তোমার সিন্ধিকে 15তম ভাষা হিসাবে 8ম তফসিলিতে যুক্ত করা হয়। সিন্ধিকে 15তম ভাষা হিসাবে 8ম তফসিলিতে যুক্ত করা হয়। সিন্ধিকে 15তম ভাষা হিসাবে 8ম তফসিলিতে যুক্ত করা হয়। ওকে, চলো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, একদম প্রত্যেকে কমেন্ট করো, ঠিক আছে, অ্যাক্টিভ থাকো। সিন্ধি, চলো চলো বোধিসত্ত্বের কোশ্চেন ছিল, সিন্ধি কোথাকার ভাষা? গুজরাট। সিন্ধি হচ্ছে গুজরাটের ভাষা। হ্যাঁ, বোধিসত্ত্ব তোমার কোশ্চেন অ্যান্সার দিলাম আমি, যে অ্যামেন্ডমেন্টের জন্য যে কোনো একটা প্রসেস, 3টে প্রসেস ম্যান্ডেটরি নয়, যে কোনো একটা প্রসেস অ্যামেন্ডমেন্টের জন্য, যে কোনো একটা, কোথাও দরকার সিম্পল মেজরিটি, কোথাও দরকার স্পেশাল মেজরিটি, কোথাও দরকার স্পেশাল মেজরিটি উইথ দ্য হাফ অফ দ্য স্টেট লেজিসলেটর, যে কোনো একটা, যে কোনো একটা। সিন্ধি কোথাকার ভাষা? খুব ভালো কোশ্চেন, আকাশ বোধিসত্ত্ব দুজনে কোশ্চেনটা করেছে। দুটো, সিন্ধি হচ্ছে তোমার গুজরাটের ভাষা, সিন্ধি হচ্ছে গুজরাটের ভাষা। আশা করি এই স্লাইডটা প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকে কমেন্টে জানাও, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা নেক্সট স্লাইডে আসছি।
অংশমান চিন্তা নেই কোনো, তুমি পেয়ে যাবে। হ্যাঁ, ক্লাসটা পুরোটাই পেয়ে যাবে, চিন্তা নেই কোনো। হিন্দি কোথাকার ভাষা বললাম। চলো এবারে দেখো নেক্সট, এবারে আসছি তোমার আমরা 31st অ্যামেন্ডমেন্ট, 31তম সংবিধান সংশোধনী, 31st অ্যামেন্ডমেন্ট 1973। 31st অ্যামেন্ডমেন্ট 1973 কি হয়েছিল না, পার্লামেন্টের যে লোকসভা আছে, শুধু পার্লামেন্ট না, ইনক্রিজ দ্য সাইজ অফ লোকসভা, ইনক্রিজ দ্য সাইজ অফ লোকসভা, পার্লামেন্ট কথাটা ঠিক হবে না, লোকসভা, লোকসভার আসন সংখ্যা 525 থেকে বেড়ে 545 করা হলো। লোকসভার আসন সংখ্যা 525 থেকে বেড়ে 545 করা হলো। লোকসভার আসন সংখ্যা 525 থেকে বেড়ে 545 করা হলো। গুজরাট, মমিতা, গুজরাটের একটা পোর্শনের যে লোকরা আছে তারা ইউজ করে কি সিন্ধি ভাষাটা। চলো, জুমা, মোনালিসা, বিমান, বোধিসত্ত্ব প্রত্যেকে বুঝেছে। 31তম সংবিধান সংশোধনী 1973 সালে কি হয়েছিল জানো, পার্লামেন্টের 3টে পার্ট থাকে। পার্লামেন্টে কটা পার্ট থাকে, পার্লামেন্টের 3টে পার্ট থাকে। একটা হচ্ছে তোমার লোকসভা, একটা হচ্ছে তোমার রাজ্যসভা, আর একটা হচ্ছে তোমার রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে আমি কি লিখি শর্টে প্রেজ। দেখো পার্লামেন্টের 3টে পার্ট, একটা লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে রাষ্ট্রপতি। লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি। তো এখানে কি হয়েছিল না, 31তম সংবিধান সংশোধনীতে লোকসভার আসন সংখ্যা 525 থেকে বেড়ে 545 করা হলো, 545 করা। এখন ম্যাক্সিমাম সিট হচ্ছে তোমার 550, লোকসভার ম্যাক্সিমাম সিট হচ্ছে 550, আগে 552 ছিল, পরে একটু পরে পড়াবো। রাষ্ট্রপতি কি করলো, দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে তুলে দিল, এখন ম্যাক্সিমাম মেম্বার কত 550। বর্তমানে আছে কত এট প্রেজেন্ট লোকসভার মেম্বার কত আছে না 543, 543, 543। ম্যাক্সিমাম মেম্বার 550, বর্তমানে আছে 543। ঠিক আছে, 543। 31st অ্যামেন্ডমেন্ট 1973 তে কি হয়েছিল না, লোকসভার আসন সংখ্যা 525 থেকে বেড়ে 545 করা হয়েছিল। ঠিক আছে, পার্লামেন্টের 3টে ভাগ থাকে, একটা লোকসভা, একটা রাজ্যসভা, একটা রাষ্ট্রপতি। নেক্সট দেখো 36th অ্যামেন্ডমেন্ট, 36তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল, 1975। 36তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল, সিকিমকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। সিকিম ওয়াজ মেড অ্যাট ফুল ফ্লেজড স্টেট অফ ইন্ডিয়া, সিকিমকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। 36তম সংবিধান সংশোধনী সালে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। 36তম সংবিধান সংশোধনী 1975 সালে সিকিমকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। বিশেষ রাজধানীর মর্যাদা, সরি, স্টেটের বা রাজ্যের মর্যাদা দেওয়া হয়। 36th অ্যামেন্ডমেন্ট 1975। স্ক্রিনে আমাদের দুটো অ্যামেন্ডমেন্ট আছে। 31st অ্যামেন্ডমেন্ট 1973 তে কি হয়েছিল, লোকসভার আসন সংখ্যা 525 থেকে বেড়ে 545 করা হয়। আর 36th অ্যামেন্ডমেন্ট 1975 এ কি হয়েছিল, সিকিমকে বিশেষ রাজধানী অঞ্চলে মর্যাদা দেওয়া হয়। সিকিমকে বিশেষ রাজধানী অঞ্চলে মর্যাদা দেওয়া হয়। সিকিমকে বিশেষ রাজধানী অঞ্চলে মর্যাদা দেওয়া হয়। চলো, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। চলো প্রত্যেকে কোশ্চেন করো। চলো প্রত্যেকে কোশ্চেন করো, কোনো কোশ্চেন থাকলে নেক্সট স্লাইডে আসছি। এরপর আমরা খুব ইম্পর্টেন্ট স্লাইড, গোটা অ্যামেন্ডমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড হচ্ছে এটা।
পুরো অ্যামেন্ডমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড হচ্ছে তোমার এটা। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড হচ্ছে এটা 42nd অ্যামেন্ডমেন্ট। 42nd অ্যামেন্ডমেন্ট 1976, খুব ইম্পর্টেন্স। এই একটা অ্যামেন্ডমেন্টের দুটো স্লাইড আছে, দেখে নাও। 42nd অ্যামেন্ডমেন্টকে আমরা কি বলি? 42nd আমরা বলি মিনি কনস্টিটিউশন। দেখে নাও কি বলি? মিনি কনস্টিটিউশন, ক্ষুদ্র সংবিধান। কি বলা হয় বলো? মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্রতম সংবিধান বলা হয় 42nd অ্যামেন্ডমেন্টকে, ঠিক আছে? আর কি হয়েছিল? অ্যামেন্ডমেন্ট 42nd অ্যামেন্ডমেন্ট কখন হয়েছিল? পাস্ট ডিউরিং দ্য ইন্টারনাল এমার্জেন্সি বা ইন্দিরা গান্ধী। ইন্টারনাল এমার্জেন্সি কত সালে হয়েছিল? 1975। 1975-76 কি হয়েছিল না এই অ্যামেন্ডমেন্টটা পাস করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতীয় জরুরি অবস্থার সময় এই সংশোধনীটি আনেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতীয় জরুরি অবস্থার সময় 42তম সংবিধান সংশোধনীটি এনেছিলেন। 42তম সংবিধান সংশোধনীটি এনেছিলেন। ওকে, চলো। A 42nd Amendment Act is the most comprehensive amendment of the Indian Constitution. Okay, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয় সংবিধান অ্যামেন্ডমেন্ট কল্ড দ্য মিনি কনস্টিটিউশন। কি বলা হয়? ক্ষুদ্র সংবিধান। 42nd অ্যামেন্ডমেন্ট কে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান। কবে পাস হয়েছিল? 1975-76 এ ইন্টারনাল এমার্জেন্সি বা অন্তর্বর্তী জরুরি অবস্থার সময়। ইন্টারনাল ডিস্টারবেন্স এর জন্য জরুরি অবস্থা করা হয়েছিল 1975-এ, তখনই হয়েছিল এটা, ঠিক আছে? আর কি হয়েছিল দেখো, তিনটে নতুন শব্দকে যুক্ত করা হলো। অ্যাডেড 3 নিউ ওয়ার্ডস, তিনটি শব্দকে যুক্ত করা হলো। কোথায়? না ভারতীয় সংবিধানের প্রিএম্বল বা প্রস্তাবনায়। প্রস্তাবনায় তিনটি ভাষাকে যুক্ত করা হলো। সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক, সেকুলার ধর্মনিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি মানে সংহতি। বাংলায় কি লিখবে? না ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় তিনটি ভাষাকে যুক্ত করা হয়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় তিনটি ভাষাকে যুক্ত করা হয়। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় তিনটি ভাষাকে যুক্ত করা হয়। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি, তিনটি কথাকে যুক্ত করা হয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়। তিনটি ভাষাকে যুক্ত করা হয়। আর কি হয়েছিল দেখো, আর হয়েছিল তোমার ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। 1950 সালে ভারতীয় সংবিধান তৈরি হয়। সংবিধান তৈরি করার 26 বছর পর, 26 ইয়ার লেটার, সংবিধান তৈরি হওয়ার 26 বছর পর ফান্ডামেন্টাল ডিউটি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। আর কি হয়েছিল? ডিপিএসপি ইজ মোর প্রেফারেবল দ্যান ফান্ডামেন্টাল রাইটস। তার বাংলাটা কি না নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। মানে নির্দেশমূলক নীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপি কে কি করা হয়েছিল? নির্দেশমূলক নীতির চেয়ে বেশি, ডিপিএসপি বা নির্দেশমূলক নীতিকে কি হয়েছিল? মৌলিক অধিকারের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। কেন গুরুত্ব দেওয়া হয়েছিল? না ডিপিএসপি ইজ নট জাস্টিসেবল বাই দ্য কোর্ট। নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বিচারযোগ্য নয়। নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বিচারযোগ্য নয়, কিন্তু মৌলিক অধিকার আদালত কর্তৃক বিচারযোগ্য। আদালত কর্তৃক বিচারযোগ্য। বোঝা গেল পয়েন্টটা? যে মৌলিক অধিকার, কেন বললাম যে মৌলিক অধিকার আদালত কর্তৃক বিচারযোগ্য, কিন্তু নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বিচারযোগ্য নয়। এই জন্য ডিপিএসপি ইজ মোর প্রেফারেবল দেন দ্য ফান্ডামেন্টাল রাইটস। নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলো। নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলো। আরো আছে 42nd অ্যামেন্ডমেন্টে, আরো আছে যেগুলো আমরা এবারে ডিসকাস করব। এখনো পর্যন্ত কি কি হলো না 42nd অ্যামেন্ডমেন্ট কবে পাস করা হয়েছিল? না 1975 সালে ইন্টারনাল ডিস্টারবেন্সের সময়, ঠিক আছে? যে অন্তর্বর্তীকালীন জরুরি অবস্থা জারি হয়েছিল তখন হয়েছিল। আর এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। তাছাড়া ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় তিনটি ভাষাকে যুক্ত করা হয়। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি, তিনটি কথাকে যুক্ত করা হয়। ওকে, আর কি হয়েছিল? নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের চেয়ে অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, যদি বুঝতে পেরেছো তাহলে আমি বলো, আমি নেক্সট স্লাইডে আসছি। 42nd অ্যামেন্ডমেন্টের আমি নেক্সট স্লাইডে আসছি। 42nd অ্যামেন্ডমেন্টের আমি নেক্সট স্লাইডে আসছি। চলো, প্রত্যেকে কমেন্টে জানো।
চলো, আচ্ছা যদি হয়নি আবার দেখে নাও, যদি হয়নি একবার দেখে নাও। মমিতা, হ্যাঁ সিকিম পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গ না, সিকিম ভারতবর্ষের 22তম রাজ্য। সিকিম ভারতবর্ষের 22তম রাজ্য, একদম ঠিক বলেছ। সিকিম হচ্ছে 22তম রাজ্য, গোয়া হচ্ছে 25তম রাজ্য, 26তম হচ্ছে তোমার ছত্তিশগড়, 27তম হচ্ছে উত্তরাখণ্ড, 28তম হচ্ছে ঝাড়খণ্ড, 29তম হচ্ছে তেলেঙ্গানা। চলো প্রত্যেকে জানো 42nd অ্যামেন্ডমেন্ট 1976। চলো এরপর আমরা 42nd অ্যামেন্ডমেন্টের নেক্সট স্লাইডে আসি। এখনো বাকি আছে 42nd অ্যামেন্ডমেন্ট, ক্ষুদ্র সংবিধান বলা মানে বুঝতে পারছো কত পয়েন্ট আছে এখানে, হ্যাঁ। চলো কি হয়েছিল দেখো, অ্যাডেড 3 নিউ ডিপিএসপি, ঠিক আছে, 3টে নতুন নির্দেশমূলক নীতিকে যুক্ত করা হয়, 3টে নতুন নির্দেশমূলক নীতিকে যুক্ত করা হয়। আচ্ছা কি হয়েছে, আর কি দিয়েছে দেখো, extended the duration of president rule in a state from 6 months to 1 year। তার মানে কি বলেছে না, রাজ্যে যখন রাষ্ট্রপতি শাসন জারি হয়, রাষ্ট্রপতি শাসনের সময়সীমা ছিল 6 মাস, সেটা রাষ্ট্রপতি চাইলে 1 বছর পর্যন্ত বাড়াতে পারে। তাহলে রাজ্য জরুরি অবস্থার মেয়াদ রাষ্ট্রপতি চাইলে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বাড়াতে পারে, ঠিক আছে। রাজ্য জরুরি অবস্থার সময়, রাজ্য জরুরি অবস্থার মেয়াদ রাষ্ট্রপতি চাইলে আগে 6 মাস পর্যন্ত বাড়াতে পারতো, 6 মাস পর্যন্ত, সেটা বেড়ে কত হয়েছে 1 বছর পর্যন্ত বাড়াতে পারে। আর 3টি নতুন নির্দেশমূলক নীতিকে যুক্ত করা হয়, 3টি নতুন নির্দেশমূলক নীতিকে যুক্ত করা হয়। ওকে, আর কি হয়েছিল দেখো, যেটা সবচেয়ে বড় পয়েন্ট দেওয়া আছে 42nd অ্যামেন্ডমেন্টে, শিফটেড 5 সাবজেক্ট, 5টি বিষয়কে কি করা হয়েছিল, ফ্রম দ্য স্টেট লিস্ট টু দ্য কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। শিফটেড 5 অবজেক্ট ফ্রম স্টেট, 5টি বিষয়কে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় ট্রান্সফার করা হয়েছিল। রাজ্য তালিকাকে থেকে যুগ্ম তালিকায়, রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় কি শিফট করানো হয়। তোমরা জানো যে আমাদের যে কেন্দ্র রাজ্য সম্পর্ক আছে, কেন্দ্র রাজ্য সম্পর্ক 7 শিডিউলে, এখানে 3 ধরনের লিস্ট আছে, একটা কেন্দ্র তালিকা, একটা রাজ্য তালিকা, একটা যুগ্ম তালিকা। ওকে, তো এখানে কি হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্টে 5টি বিষয়কে, ভারতীয় সংবিধানের 5টি বিষয়কে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় স্থানান্তর করা হয়েছিল, রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় স্থানান্তর করা হয়েছিল। সেই 5টা জিনিস কি কি না, এডুকেশন, এডুকেশন আগে রাজ্য তালিকায় ছিল, পরে ওটাকে কি যুগ্ম তালিকায় নিয়ে আসা হয়েছে। ফরেস্ট প্রোটেকশন, এই যে বনাঞ্চলে যেসব পশু পাখি থাকে তাদের কি প্রোটেকশনের যে প্রোটেকশন বা তাদের যে ঠিক মতো করে রাখা, তার যে প্রোটেকশনের ব্যাপারটা সেটা আগে রাজ্যের হাতে ছিল, পরে এটা যুগ্ম তালিকায় নিয়ে আসা হয়েছে। আর কি করা হয়েছে না, হয়েছে তোমার কনস্টিটিউশন এন্ড অর্গানাইজেশন অফ অল কোর্ট এক্সেপ্ট দ্য সুপ্রিম কোর্ট এন্ড হাই কোর্ট, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট হাই কোর্ট ছাড়া যে কোর্টগুলো আছে তাদের কথা বলা হয়েছে। আর ওয়েট এন্ড মেজার এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, জাস্টিসের কথা বলা হয়েছে, এই কথাগুলো বলা হয়েছে তোমার। তাহলে কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই ক্ষেত্রে যে কোন সংশোধনীতে 5টি বিষয়কে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় নিয়ে আসা হয়েছে, অ্যান্সার কি হবে 42nd অ্যামেন্ডমেন্ট। ওকে, কি হয়েছে ঠিক আছে, তো দেখে নাও একবার। যে 42nd অ্যামেন্ডমেন্টে কি কি হলো, তাহলে 42nd অ্যামেন্ডমেন্টে 1975 সালে ইন্টারনাল ডিস্টারবেন্সের সময় কি হয়েছিল, 42nd অ্যামেন্ডমেন্টকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এখানে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়, প্রস্তাবনায় 3টি ভাষাকে যুক্ত করা হয়, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংগতি, নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, রাজ্য জরুরি অবস্থার মেয়াদ 6 মাস থেকে বেরিয়ে 1 বছর করা হয়েছিল, 3টে নতুন নির্দেশমূলক নীতিকে যুক্ত করা হয়েছিল, 3টে নতুন নির্দেশমূলক নীতিকে যুক্ত করা হয়েছিল, আর 5টি বিষয়কে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায়, 3টি বিষয়কে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় শিফট করা হয়েছিল। এটি ছিল 42nd অ্যামেন্ডমেন্ট। দেখে নাও একবার, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও।
চলো প্রত্যেক কমেন্টে জানাও। দেখো, তোরা বলছিলে যে 3টি নতুন ডিপিএসপি, ঠিক আছে, কোশ্চেন ছিল 3টি নতুন ডিপিএসপি কে যুক্ত করা হয়েছে। তো 3টি নতুন ডিপিএসপি কি কি অনেকে জিজ্ঞেস করছিলে। তো 3টি নতুন ডিপিএসপি কি কি একবার দেখে নাও। হ্যাঁ, একটা হচ্ছে তোমার হেলথ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, লিখে নাও। হেলথ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, হেলথ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, শিশুদের যাতে শারীরিক বিকাশ হয়, শিশুদের যাতে শারীরিক বিকাশ হয় একটা। ওকে, 2 নম্বর কি বলেছে দেখো, 2 নম্বর বলেছে তোমার secure the participation of worker in management industry। ওয়ার্কার, যারা ওয়ার্কাররা কি করতে পারে, ওয়ার্কাররা পার্টিসিপেট করতে পারে কোথায় না, ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি। ওয়ার্কাররা পার্টিসিপেট করতে পারে কোথায়, ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি। যেটা ম্যানেজমেন্ট আছে সেখানে ওয়ার্কাররা পার্টিসিপেট করতে পারে। দেখবে বিভিন্ন রকম কি তৈরি করা হয় না, অর্গানাইজেশন তৈরি করা হয় বিভিন্ন রকম, যেখানে মালিক পক্ষের লোকেরাও থাকে, আবার যারা কাজ করে তারাও থাকে, বিভিন্ন কমিটি তৈরি করা হয়। আর হচ্ছে তোমার protection of environment and wildlife, protection of environment and wildlife, protection of environment and wildlife, environment and wildlife, protection of environment and wildlife, protection of environment and wildlife, protection of environment and wildlife। okay, ঠিক আছে। আরেকটা অ্যামেন্ডমেন্ট ছিল, সেটা হচ্ছে ইকুয়াল জাস্টিস। হ্যাঁ, ইকুয়াল জাস্টিস একটা অ্যামেন্ডমেন্ট ছিল, ইকুয়াল জাস্টিস। এগুলো সব কি হয়েছিল, 42nd অ্যামেন্ডমেন্টে যুক্ত হয়েছিল, 42nd অ্যামেন্ডমেন্টে যুক্ত হয়েছিল। চলো 42nd অ্যামেন্ডমেন্টের পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার 44th অ্যামেন্ডমেন্ট। 44th অ্যামেন্ডমেন্ট। চলো, অনেকগুলো কোশ্চেন এসছে এখান থেকে। হ্যাঁ, চলো 3টে ডিপিএসপি কি, ঝুমার কোশ্চেন ছিল 3টে ডিপিএসপি বললাম। জরুরি অবস্থা কথাটা একবার বলবো অংশমান। হ্যাঁ ঠিক বলেছো। না তোমরা জানো ভারতীয় সংবিধানের 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা কথা বলা হয়েছে, 356তে রাজ্য জরুরি অবস্থা, 360 অর্থনৈতিক জরুরি অবস্থা। তো 356তে যে জাতীয় জরুরি অবস্থা কথা বলা হয়েছে, সেখানে কি বলা হয়েছে না, যদি অসাংবিধানিক কোনো অচলাবস্থা সৃষ্টি হয়, ঠিক আছে, অসাংবিধানিক অচলাবস্থা সৃষ্টি হলে রাজ্যপালের পরামর্শে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যে কি করে, জরুরি অবস্থা জারি করে। সংশ্লিষ্ট রাজ্যে জরুরি অবস্থা জারি করে। জরুরি অবস্থার মেয়াদ আগে কত ছিল, 6 মাস ছিল। জরুরি অবস্থার মেয়াদ ছিল 6 মাস, কিন্তু রাষ্ট্রপতি চাইলে জরুরি অবস্থার মেয়াদটা বেড়ে 1 বছর পর্যন্ত করতে পারে। তো 6 মাস থেকে যে 1 বছর, সেটা কোন অ্যামেন্ডমেন্টে হয়েছিল না, 42nd অ্যামেন্ডমেন্ট। অতি সত্য। 3টে নিউ ডিপিএসপি কি বললাম, 3টে নতুন ডিপিএসপি, হেলথ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ওয়ার্কার পার্টিসিপেশন ইন দ্য ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট এন্ড ওয়াইল্ড আর ইকুয়াল জাস্টিস। 5টি বিষয় কিছু না, 5টি বিষয় মোনালিসা, আকাশ দুজনের কোশ্চেন ছিল স্যার। 5টি বিষয় যেগুলো রাজ্য তালিকা থেকে কোথায় নিয়ে আসা হয়েছে, রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় নিয়ে আসা হয়েছে। সেগুলো হচ্ছে এডুকেশন, পড়াশোনা ছিল, প্রোটেকশন অফ তোমার ওয়াইল্ড লাইফ ছিল, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ বা অ্যানিম্যাল, বার্ডস এক্সেট্রা, এগুলোকে লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বাদ দিয়ে যে লোয়ার কোর্ট তৈরি হয়েছিল সেগুলো কথা বলা হয়েছে। এই জিনিসগুলো বলা হয়েছিল কোথায় তোমার না, 5টি বিষয় যেগুলো রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় শিফট করা হয়েছে। সবাই বুঝতে পেরেছো? যারা কোশ্চেন করেছিলে, ঝুমা, আকাশ, মোনালিসা, বোধিসত্ত্ব, অংশমান, প্রত্যেককে বলছি, যদি কোশ্চেন গুলো তোমরা বুঝতে পেরেছো কমেন্টে জানাবে। এরপর আমরা 44th অ্যামেন্ডমেন্টে আসবো, 44তম সংবিধান সংশোধনী, 44তম সংবিধান সংশোধনীতে আসবো এবার আমরা। এরপর আসবো আমরা কোথায় না, 44th অ্যামেন্ডমেন্ট, 44তম সংবিধান সংশোধনীতে আসছে এবার আমরা, ঠিক আছে, 1978।
44তম সংবিধান সংশোধনী 1978। কি হয়েছিল এখানে দেখো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 44তম সংবিধান সংশোধনী, রাইট, রাইট টু প্রপার্টি রিমুভ ফ্রম ফান্ডামেন্টাল রাইটস, রাইট টু প্রপার্টি রিমুভ ফ্রম ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, সম্পত্তির অধিকারকে, রাইট টু প্রপার্টি মানে সম্পত্তির অধিকার, বাংলাটা শোনা, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল। এটা আগে ছিল 31 নম্বর আর্টিকেল, 31 নম্বর আর্টিকেলটা কি হলো, ডিলিট করা হলো, ডিলিট করে পরে এখন কোথায় গেল, 300A, 300A তে নিয়ে আসা হলো। ওকে, তো 31 নম্বর আর্টিকেলে ছিল আগে রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, যখন মৌলিক অধিকার ছিল, পরে ওটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হলো। বর্তমানে কোথায় নিয়ে আসা হয়েছে, রাইট টু প্রপার্টিকে নিয়ে আসা হয়েছে 300A। বর্তমানে এটা কি রাইটস না লিগ্যাল রাইটস, আইনগত অধিকার। বর্তমানে সম্পত্তি অধিকার হচ্ছে আইনগত অধিকার। তাহলে কোশ্চেন যদি দেয় যে 44th অ্যামেন্ডমেন্ট, 44তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল, 44তম সংবিধান সংশোধনীতে, 44তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল না, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে এটি কি অধিকার, বর্তমানে এটি হচ্ছে লিগ্যাল রাইটস, আইনগত অধিকার। ওকে, চলো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার 52nd অ্যামেন্ডমেন্ট, 52তম সংবিধান সংশোধনী, কত সাল, 1985। 52তম সংবিধান সংশোধনী 1985, 52তম সংবিধান সংশোধনী 1985। এই 52তম সংবিধান সংশোধনী 1985 সালে কি হয়েছিল, দল ত্যাগ বিরোধী আইন পাস হয়, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট ওয়াজ পাস। যেটা কোথায় আছে, যেটা আছে 10 শিডিউলে, 10 শিডিউলে, a new 10 schedule was added providing the anti defection law। বাংলায় কি বলে, দল ত্যাগ বিরোধী আইন। কি জিনিসটা বলছি আগে বাংলাটা লিখে নাও। 52nd অ্যামেন্ডমেন্ট 1985 এ কি হয়েছিল, 52nd অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল না, 52nd অ্যামেন্ডমেন্ট হয়েছিল দলত্যাগ বিরোধী আইন পাস হয়, দলত্যাগ বিরোধী আইন পাস হয়, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট ওয়াজ পাসড, দলত্যাগ বিরোধী আইন পাস হয়, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট ওয়াজ পাসড, দলত্যাগ বিরোধী আইন পাস হয়। 10 শিডিউলে দলত্যাগ বিরোধী আইন পাস হয়, 10ম তপশিলিতে। দলত্যাগ বিরোধী আইন কি সেটা বলে দিই একবার, না দেখবে এমপি ভোটের সময় স্পেশালি দলত্যাগ বিরোধী আইনটা কোথায় অ্যাপ্লিকেবল হয়, এমপি মেম্বার অফ পার্লামেন্ট, সাংসদদের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। তুমি যে কোনো সময় যে কোনো পার্টিতে চলে যেতে পারো, ঠিক আছে, সেটা তোমার মৌলিক অধিকার আছে, কিন্তু তুমি তোমার যে সিট সেটা নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, এই যে বাবুল সুপ্রিয় কিছুদিন আগে দেখবে ও বিজেপির সাংসদ ছিল, কিন্তু বিজেপি থেকে ত্যাগ করে উনি টিএমসি তে গেলেন। তো বিজেপি থেকে টিএমসি তুমি যে কোনো সময় যেতে পারো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, তোমার মৌলিক অধিকার আছে, কিন্তু তুমি তোমার সাংসদ পদটা নিয়ে যেতে পারবে না। অ্যান্টি ডিফেকশন অ্যাক্টটা কি হয়ে যাবে না, সাংসদ পদটা বাতিল হয়ে যাবে, সেখানে আবার ঘুরে ভোট হবে। তা বাবুল সুপ্রিয় খুব জেনুইন পলিটিশিয়ান, যে যাবার সময় ও কি করলো, সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে পরে তারপর গেল, সেখানে আবার ভোট হলো, সেখানে ভোট হয়ে পরে কি হয়েছিল না, সত্যগণ সিনহা নতুন এমপি হলো। তো সেকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করছি তোমাদেরকে, ঠিক আছে। তো কি হয়েছে না, অ্যান্টি ডিফেকশন অ্যাক্টে যদি বাবুল সুপ্রিয় ইস্তফা নাও দিত, তাহলে কি হতো না, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট ওখানে লাগানো হতো, দল থেকে বিরোধী আইন, যেখানে ও ইস্তফা দিতে বাধ্য হতো। ঠিক আছে, যাই হোক উনি আগেই ইস্তফা দিয়ে দিয়েছিলেন। তো অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট মানে বুঝতে পেরেছো, দল থেকে বিরোধী আইন পাস হয় কোথাও 52nd অ্যামেন্ডমেন্ট 1985 এ। ঠিক আছে, এটা কোথায় আছে না, 10 শিডিউলে আছে, 10ম তপশিলিতে আছে। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও, প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা বলো। যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো বলে দেবো বিশেষত, সবগুলো দরকার নেই। হুম, যেমন এই পরেরটা বলবো, 61st অ্যামেন্ডমেন্ট হয়েছিল, হ্যাঁ, রাজীব গান্ধীর সময়, 61st অ্যামেন্ডমেন্ট। কোথায় আছে, বলবো। হচ্ছে এটা। চলো নেক্সট স্লাইডে আসি, এরপর আমরা দেখো নেক্সট স্লাইডে আসি।
61st অ্যামেন্ডমেন্ট দেখে নাও, 61তম সংবিধান সংশোধনী 1989, 61তম সংবিধান সংশোধনী 1989, 61st অ্যামেন্ডমেন্ট 1989 সালে কি হয়েছিল না, ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে, আগে 21 বছর হলে ভোট দিতে পারতো, এখন কত বছরে ভোট দিতে পাই আমরা সবাই, 18 বছরে। The voting age was decreased from 21 to 18 for both Lok Sabha and Legislative Assembly election. শুধু ইসলামী ইলেকশনের ক্ষেত্রে নয়, যে কোনো ভোটের ক্ষেত্রে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হলো। 61st অ্যামেন্ডমেন্ট 1989, এটা হয়েছিল তোমার কার সময়, রাজীব গান্ধীর সময়, তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, এটা করা হয়েছিল 61st অ্যামেন্ডমেন্ট 1989, ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। ওকে, নেক্সট দেখো, তারপর কি আছে 65th অ্যামেন্ডমেন্ট, 65তম সংবিধান সংশোধনী। 65th অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল, 1990 সালে। 65তম সংবিধান সংশোধনী 1990, কি হয়েছিল, এস্টাবলিশমেন্ট অফ কি মাল্টি মেম্বার ন্যাশনাল কমিশন, জাতীয় কমিশন তৈরি করা হলো, কার কার জন্য না, এসসি কমিশন, এসটি কমিশন, ওকে, ওবিসি কমিশন, এগুলো তৈরি করা হলো। আর্টিকেল 338 এ বলা আছে, ইন দ্য প্লেস অফ এ স্পেশাল অফিসার ফর এসসি এসটি। আগে কি করা ছিল, এসসি এসটি দের জন্য স্পেশাল অফিসার ছিল, এখন কি করা হলো না, এসসি এসটি কমিশন তৈরি করা হলো। ঠিক আছে, তপশিলি জাতি কমিশন, তপশিলি উপজাতি কমিশন, সেগুলো তৈরি করা হলো। পরীক্ষা কোশ্চেন কিরকম আসবে এখান থেকে, যে তফসিলি জাতি এসসি এসটি কমিশন কোন অ্যামেন্ডমেন্টে তৈরি হয়েছিল, কত সালে তৈরি হয়েছিল। এসসি এসটি কমিশন তৈরি হয়েছিল 1990 সালে, 65th অ্যামেন্ডমেন্ট, 65তম সংবিধান সংশোধনীতে। এটা কোন নম্বর আর্টিকেল আছে, 338 নম্বর আর্টিকেলে আছে, এস্টাবলিশমেন্ট অফ মাল্টি মেম্বার ন্যাশনাল কমিশন ফর এসসি এন্ড এসটি। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেখাবো আমরা, এসসি কমিশনের চেয়ারম্যান কে আছে, এসটি কমিশনের চেয়ারম্যান কে আছে, ওবিসি কমিশনের চেয়ারম্যান কে আছে, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান কে আছে, শিশু অধিকার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান কে আছে, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে আছে, মহিলা কমিশনের চেয়ারম্যান কে আছে। প্রতিটা ইস্যুতেই এরকম কমিশন তৈরি করা আছে। ওকে, এখানে 65th অ্যামেন্ডমেন্ট 1990 তে কি হয়েছিল, 65th অ্যামেন্ডমেন্ট 1990 সালে এসসি এসটি কমিশন তৈরি করা হয়েছিল, যেটা আগে কি ছিল, এসসি এসটি দের জন্য স্পেশাল অফিসার রিক্রুট করা ছিল, সেটা চেঞ্জ করে কি করা হলো, মাল্টি মেম্বার এসসি এসটি কমিশন, যেখানে অনেকজন সদস্য আছে। যদি কোথাও এসসি এসটি দের মানে যে অধিকার সেখান থেকে তারা বঞ্চিত হয়, সেখানে তারা অ্যাক্টিভলি কাজ করবে। ওকে, আশা করি দুটোই বুঝতে পেরেছো। 61তম সংবিধান সংশোধনী 1989 সালে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল, আর 65তম সংবিধান সংশোধনী 1990 সালে কি করা হয়েছিল না, এসসি এসটি কমিশন তৈরি করা হয়েছিল, এসসি এসটি কমিশন তৈরি করা হয়েছিল আর্টিকেল 338 এ। নেক্সট চলো, তারপরে দেখো 69th অ্যামেন্ডমেন্ট, ওকে, 69তম সংবিধান সংশোধনী। 69তম সংবিধান সংশোধনী 69th অ্যামেন্ডমেন্ট কি হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। 69th অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল, 69th অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল, 1991 সালে 69তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল, ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি ওয়াজ গিভেন দ্য স্পেশাল স্ট্যাটাস অফ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। তাহলে দিল্লিকে কি করা হলো, দিল্লিকে করা হলো এনসিআর দিল্লি, আগে শুধু দিল্লি ছিল, এখন কি করা হলো, এনসিআর দিল্লি, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন দিল্লি। তাই দিল্লি যে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল সেটাকে কি করা হলো, এনসিআর দিল্লি করা হলো। 69th অ্যামেন্ডমেন্ট 1991, 69তম সংবিধান সংশোধনী 1991 সালে দিল্লিকে, যে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, তাকে বিশেষ রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হলো, স্পেশাল ক্যাপিটাল রিজিয়ন, বিশেষ রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হলো। 69th অ্যামেন্ডমেন্ট 1991 এ, 1991 সালে। ওকে, খুব ইম্পর্টেন্ট। 69th অ্যামেন্ডমেন্ট 1991 এ দিল্লিকে বিশেষ রাজধানী অঞ্চলে মর্যাদা দেওয়া হলো। চলো নেক্সট যেটা আছে সেটা আমরা কি আছে দেখি, 70th অ্যামেন্ডমেন্ট, 70তম সংবিধান সংশোধনী। 70th অ্যামেন্ডমেন্ট, 70তম সংবিধান সংশোধনী কত সালে, 1992 সালে। কি হয়েছিল, 70তম সংবিধান সংশোধনী 92 সালে includes national capital of Delhi and union territory of Pondicherry in electorate college for presidential election. রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে ইলেকটোরেট কলেজ তৈরি করা হবে, সেখানে দিল্লি আর পন্ডিচেরি ভোট দিতে পারবে। দিল্লি আর পন্ডিচেরি কেন ভোট দিতে পারবে না, দিল্লি আর পন্ডিচেরি হচ্ছে এমন দুটো, দিল্লি এন্ড পন্ডিচেরি এটা হচ্ছে এমন দুটো ইউনিয়ন টেরিটরি, এগুলো হচ্ছে এমন দুটো ইউনিয়ন টেরিটরি যেখানে কি আছে, যেখানে স্টেট লেজিসলেটর আছে, রাজ্য আইনসভা আছে, রাজ্য আইনসভা আছে, মানে সেখানে কি আছে, সিএম আছে। ঠিক আছে,
তাহলে দিল্লি আর পন্ডিচেরি এমন দুটো কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে কি আছে, স্টেট লেজিসলেটর আছে, রাজ্য আইনসভা আছে। আর রাজ্য আইনসভা আছে মানেই মুখ্যমন্ত্রী আছে, আর রাজ্য আইনসভা আছে মানেই বিধানসভা আছে, যেখানে বিধানসভা সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে। তাহলে দিল্লি, পন্ডিচেরি, এই এই যে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল আছে, যেহেতু এখানে রাজ্য আইনসভা আছে, সেহেতু তারা রাষ্ট্রপতি নির্বাচনের যে ইলেকটোরাল কলেজ তৈরি করা হবে সেখানে ভোট দিতে পারবে। ৭০তম সংবিধান সংশোধন ১৯৯২ সালে কি লেখা আছে না, দিল্লি ও পন্ডিচেরির রাজ্য বিধানসভা যারা সদস্য তারা কি করতে পারবে না, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবে। সেক্ষেত্রে অন্যান্য যে ইউনিয়ন টেরিটরি আছে সেগুলো কিন্তু পারবে না, যেহেতু ওখানে স্টেট লেজিসলেটিভ নেই বা সিএম নেই। একমাত্র দিল্লির আর পন্ডিচেরি হচ্ছে একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে সিএম আছে। দিল্লির সিএম কে আছে অরবিন্দ কেজরিওয়াল, আর পন্ডিচেরির সিএম কে আছে এন রঙ্গস্বামী। ওকে, আশা করি দুটোই বুঝতে পেরেছো। ৬৯ আর ৭০ দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো কমেন্ট করো প্রত্যেকে। পন্ডিচেরি সিএম সুপ্রিয়, পন্ডিচেরি সিএম হচ্ছে এন রঙ্গস্বামী। চলো বাকিরা কোশ্চেন করো। ৭০টা আবার বলবো, হ্যাঁ ৭০টা কি বলা হয়েছিল, দিল্লি ও পন্ডিচেরি এই দুটো হচ্ছে এমন কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি যেখানে সিএম আছে। অন্যান্য যে ইউনিয়ন টেরিটরি গুলো আছে সেখানে কিন্তু সিএম নেই, সেখানে কে থাকে, লেফটেন্যান্ট গভর্নর থাকে। তো এই দুটো যেহেতু সিএম আছে মানে কি স্টেট লেজিসলেটর আছে, রাজ্য আইনসভা আছে। তো রাজ্য আইনসভা থাকার জন্য পন্ডিচেরি আর দিল্লির যারা রাজ্য আইনসভার সদস্য বা এমএলএ তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবে। আগে বলা ছিল কেন্দ্রশাসিত অঞ্চলে কেউ ভোট দিতে পারবে না, পরে 70th অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে না, অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পারবে না, কিন্তু দিল্লি আর পন্ডিচেরি যারা আছে তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা ভোট দেয় এটা জানা দরকার। রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা ভোট দেয় না, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়, রাষ্ট্রপতি নির্বাচনে প্রেসিডেন্ট ইলেকশন বা রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা ভোট দেয় না, ভোট দেয় লোকসভা, রাজ্যসভা আর রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা। নির্বাচিত মানে ইলেক্টেড, অল দ্য ইলেক্টেড মেম্বার অফ লোকসভা রাজ্যসভা, all the elected member of Lok Sabha Rajya Sabha, all the elected member of Lok Sabha Rajya Sabha or Rajya Vidhan Sabha, state legislative assembly, Lok Sabha Rajya Sabha, all the member না, Lok Sabha Rajya Sabha Rajya Vidhan Sabha নির্বাচিত সদস্যরা, all the elected member of Lok Sabha Rajya Sabha and state legislative assembly, এরা ভোট দেয় রাষ্ট্রপতি নির্বাচন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। চলো প্রত্যেকে রেসপন্স করো। এরপর আসছি 71st অ্যামেন্ডমেন্ট, ৭১তম সংবিধান সংশোধন। ৭১তম সংবিধান সংশোধন, 71st অ্যামেন্ডমেন্ট, ৭১তম সংবিধান সংশোধনী ১৯৯২। ৭১তম সংবিধান সংশোধনী ১৯৯২। ৭১তম সংবিধান সংশোধনী ১৯৯২ কি হয়েছিল না, অষ্টম তপশিলিতে আবার ৩টে ভাষাকে যুক্ত করা হলো, কোঙ্কনি, মণিপুরি আর নেপালি। কোঙ্কনি, মণিপুরি আর নেপালি এই ৩টি ভাষাকে ভারতীয় সংবিধানে অষ্টম তপশিলিতে যুক্ত করা হয়। এটা হচ্ছে তোমার ১৬তম ভাষা, এটা হচ্ছে ১৭তম ভাষা, এটা হচ্ছে ১৮তম ভাষা। ঠিক আছে, কোঙ্কনি, মণিপুরি আর নেপালি এই ৩টি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলিতে যুক্ত করা হয়, কোঙ্কনি, মণিপুরি আর নেপালি। ওকে, ওকে, কোঙ্কনি হচ্ছে কোথায়, গোয়ার ভাষা। কোঙ্কনি হচ্ছে তোমার গোয়ার ভাষা, কোঙ্কনি হচ্ছে গোয়ার ভাষা, কোঙ্কনি হচ্ছে তোমার গোয়ার ভাষা।
মণিপুরি হচ্ছে মণিপুরের ভাষা, মণিপুরি হচ্ছে মণিপুরের ভাষা। চলো নেপালি সিকিমে, নেপালি সিকিমের বটে, অ্যাকচুয়ালি নেপালি নেপালের বটে, কিন্তু সিকিমের যারা নাগরিক তারাও কিন্তু বলে নেপালি। কোঙ্কনি গোয়ার ভাষা, মণিপুরি হচ্ছে মণিপুরের ভাষা, আর ভারতের সিকিম স্টেটে নেপালি ভাষাটা অনেকটা চাল আছে। 71st অ্যামেন্ডমেন্ট, 71তম সংবিধান সংশোধনী 1992 সালে কি হয়েছিল না, কোঙ্কনি, মণিপুরি, নেপালি 16, 17, 18 নম্বরে 3টি ভাষাকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। এরপর আসছি আমরা, খুব ইম্পর্টেন্ট, 73rd অ্যামেন্ডমেন্ট 1992, 73তম সংবিধান সংশোধন 1992 কি হয়েছিল না, রিফর্ম ইন পঞ্চায়েতি রাজ সেক্টর, পঞ্চায়েতি রাজ সিস্টেম, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সংস্কার, রিফর্ম ইন পঞ্চায়েতি রাজ সিস্টেম, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সংস্কার, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন আর গিভেন কনস্টিটিউশনাল স্ট্যাটাস। ঠিক আছে, পঞ্চায়েতকে কি করলো, পঞ্চায়েতকে সাংবিধানিক যে সাংবিধানিক অধিকার দেওয়া হলো। পঞ্চায়েত আমাদের যে সেলফ লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কি করা হলো না, সাংবিধানিক মর্যাদা দেওয়া হলো, সাংবিধানিক মর্যাদা দেওয়া হলো। পঞ্চায়েত কোথায় আছে, পঞ্চায়েত আছে তোমার পার্ট 9-এ, পঞ্চায়েত আছে পার্ট 9-এ, কোন আর্টিকেল আছে, 243 থেকে 243 ওতে আছে, পার্ট 9 243 থেকে 243 ওতে আছে, পার্ট 9 243 থেকে 243 ওতে আছে। ওকে, চলো নেক্সট। আশা করি বুঝাতে পেরেছি। 71st অ্যামেন্ডমেন্টে কোঙ্কনি, মণিপুরি, নেপালি 3টি ভাষাকে যুক্ত করা হয়। আর 73rd অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংস্কার, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংস্কার। নেক্সট 74তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল না, 74তম সংবিধান সংশোধনী 1992 সালে কি হয়েছিল না, রিফর্ম ইন মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটিকে কি বলা হয়, আরবান লোকাল বডিজ, আরবান লোকাল বডিজ। ওকে, মিউনিসিপ্যালিটি ব্যবস্থা সংস্কার, পৌরসভা ব্যবস্থা সংস্কার। 73তম ছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংস্কার, আর 74তম ছিল পৌরসভা ব্যবস্থা সংস্কার, পৌরসভা ব্যবস্থা সংস্কার। কোন নম্বর পার্টে আছে, এটা আছে তোমার পার্ট 9, পার্ট 9-এ আছে, পার্ট 9A তে, পার্ট 9-এ আছে পঞ্চায়েত, 9-এর A তে আছে মিউনিসিপ্যালিটি, 9-এর A তে আছে মিউনিসিপ্যালিটি। কোন আর্টিকেল আছে, 243 থেকে 243 ZG, 243 থেকে 243 ZG, 243 থেকে 243 ZG। ওকে, এরপর কি আসে, এরপর আসে তোমার 86তম সংবিধান সংশোধন। এখানে এরপর আছে তোমার 86th অ্যামেন্ডমেন্ট 2002, 86তম সংবিধান সংশোধনী 2002 কি হয়েছিল না, দেখো, শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে যুক্ত করা হয়, শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে যুক্ত করা হয়। 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের ফ্রিতে শিক্ষা, কম্পালসারি এডুকেশন, ফ্রি কম্পালসারি এডুকেশন, কথাটা মনে রাখবে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর দি এজ অফ 6 to 14। কোন নম্বর আর্টিকেল আছে, 21A, 21A নম্বর দ্বারা শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে যুক্ত করা হয়। এলিমেন্টারি এডুকেশন ওয়াজ মেড এ ফান্ডামেন্টাল রাইটস, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু চিলড্রেন অফ 6 to 14, 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের ফ্রিতে শিক্ষা, ফ্রিতে আবশ্যিক শিক্ষা, ফ্রিতে আবশ্যিক শিক্ষা, যেটা 21A নম্বর আর্টিকেলে আছে। ওকে, শিক্ষার অধিকারকে কি করা হলো, মৌলিক অধিকার যুক্ত, শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হলো। কিন্তু আরেকটা লিখে নিতে পারো যে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হলো, 11th ফান্ডামেন্টাল ডিউটি, 11th ফান্ডামেন্টাল ডিউটি অ্যাডেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। 11তম মৌলিক কর্তব্যটিকে যুক্ত করা হয়। 11তম মৌলিক কর্তব্যটি কি না, প্রতিটি পিতামাতার কর্তব্য তার সন্তানকে স্কুলে পাঠানো। 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয় এই অ্যামেন্ডমেন্টে। না, সত্য, খুব ভালো কোশ্চেন স্যার। প্রেসিডেন্ট ইলেকশনে কি রাজ্য বিধান পরিষদের MLC কি ভোট দেয় না, ভোট দেয় না। না, লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা যারা নির্বাচিত সদস্য তারা ভোট দেয়। ঠিক আছে, এরা এই 3টে ছাড়া কেউ ভোট দেয় না। যারা SLC মেম্বার, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, 8টা স্টেটে মাত্র আছে এখন, তারা কিন্তু ভোট দিতে পায় না। লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্য, আর উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধু লোকসভা, রাজ্যসভা।
দেখে নাও ৭৪তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল, ৭৩ হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সংস্কার, ৭৪ হয়েছিল পৌরসভা ব্যবস্থার সংস্কার, আর ৮৬ কি হয়েছিল না ৬ থেকে ১৪ বছর পর্যন্ত শিশুদের ফ্রিতে শিক্ষা, কম্পালসারি ফ্রি এডুকেশন। ঠিক আছে, বিনামূল্যে আবশ্যিক শিক্ষা। 21 এ নাম্বার আর্টিকেল আছে, 21 এ নাম্বার আর্টিকেল আছে। চলো নেক্সট আসি এরপর আমরা। চলো এবার কি আছে, 91st অ্যামেন্ডমেন্ট, 91তম সংবিধান সংশোধনী কত সালে আছে বল, 2004। 91তম সংবিধান সংশোধনী 2004। 91তম সংবিধান সংশোধনী 2004 কি বলা আছে, রেস্ট্রিক্ট দ্য সাইজ অফ কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রিসভার যে আয়তন তাকে বেঁধে দেওয়া হলো, কত পার্সেন্ট করে দেওয়া হলো, 15%। মন্ত্রিসভার যে আয়তন তাকে বেঁধে দেওয়া হলো 15% অফ লেজিসলেটিভ মেম্বার্স and to strength of anti defection law। ঠিক আছে, তাহলে মন্ত্রিসভার যে আয়তন সেটা বেঁধে দেওয়া হলো 15%। মন্ত্রিসভার যে আয়তন সেটাকে বেঁধে দেওয়া হলো, মন্ত্রিসভার আয়তনটাকে বেঁধে দেওয়া হলো। 86th অ্যামেন্ডমেন্টের সময় পিএম ছিল তোমার অটল বিহারী বাজপেয়ী। ওকে, তাহলে মন্ত্রিসভার আয়তন কে বেঁধে দেওয়া হলো, রেস্ট্রিক্ট করে দেওয়া হলো, কত 15% বেশি যেমন না হয়, ম্যাক্সিমাম 15% অফ দ্য স্ট্রেংথ, সব ক্ষেত্রে, কেন্দ্রের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে আসন সংখ্যা বেঁধে দেওয়া হলো। 92nd অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল দেখো, 92nd অ্যামেন্ডমেন্ট কত সালে, 2003। 92nd অ্যামেন্ডমেন্ট 2003 কি হয়েছিল, বড়ো হচ্ছে আসামের, ডোগরি হচ্ছে তোমার জম্মু কাশ্মীরে, मैथिली হচ্ছে বিহারের, আর সাঁওতালি হচ্ছে ঝাড়খণ্ডের। বড়ো, ডোগরি, मैथिली আর সাঁওতালি। বড়ো হচ্ছে তোমার আসামের, ডোগরি হচ্ছে জম্মু কাশ্মীরের, জে এন্ড কে, मैथिली হচ্ছে বিহারের, সাঁওতালি হচ্ছে ঝাড়খণ্ডের, ঝাড়খণ্ড এন্ড ওয়েস্ট বেঙ্গল। বড়ো, ডোগরি, मैथिली, সাঁওতালি এই 4টি ভাষাকে ভারতীয় সংবিধানে 8ম তফসিলিতে যুক্ত করা হয়। বড়ো, ডোগরি, मैथिली, সাঁওতালি। বড়ো হচ্ছে 19 নাম্বার, ডোগরি হচ্ছে 20 নাম্বার, मैथिली হচ্ছে 21 নাম্বার, আর সাঁওতালি হচ্ছে 22 নাম্বার। ঠিক আছে, এই 4টি ভাষাকে ভারতীয় সংবিধানে 8ম তফসিলিতে যুক্ত করা হয়। বড়ো, ডোগরি, मैथिली, সাঁওতালি এই 4টি ভাষাকে ভারতীয় সংবিধানে 8ম তফসিলিতে যুক্ত করা হয়। বড়ো, ডোগরি, मैथिली, সাঁওতালি 4টি ভাষাকে ভারতীয় সংবিধানে 8ম তফসিলিতে যুক্ত করা হয়। 8ম তফসিলিতে যুক্ত করা হয়, ভারতীয় সংবিধানের 8ম তফসিলিতে যুক্ত করা হয়। বড়ো, ডোগরি, मैथिली, সাঁওতালি। বড়ো, ডোগরি, मैथिली, সাঁওতালি 4টি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলিতে যুক্ত করা হয়। 91তম সংবিধান সংশোধনীতে কি হয়েছিল না, মন্ত্রিসভার 2004 সালে মন্ত্রিসভার যে আয়তন সেটাকে 15% বেশি করা যাবে না, এটা মেনে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আগে প্রচুর মন্ত্রী হয়ে যেত, সরকারের কস্টিং ও বেড়ে যেত। হ্যাঁ, এবারে মেনে দেওয়া হলো 15% বেশি যেমন না হয়। এটা হয়েছিল 65th অ্যামেন্ডমেন্ট। 91st অ্যামেন্ডমেন্ট 2004 সালে হয়েছিল। 92nd অ্যামেন্ডমেন্ট 2003 কি হয়েছিল, 2003 হয়েছিল তোমার বড়ো, ডোগরি, मैथिली, সাঁওতালি এই 4টি ভাষাকে ভারতীয় সংবিধানে 8ম তফসিলিতে যুক্ত করা হয়। ওটা 2003 করে না, 2004 হবে না, 2003 হবে। 2003 না করে 2003 করে না, 2003 করে না। 91st অ্যামেন্ডমেন্ট 2003 করে না। 91st অ্যামেন্ডমেন্ট 2003, 92nd অ্যামেন্ডমেন্ট 2003, দুটোই 2003 করে না। ঝুমা, দুটোই 2003 করে না। ঝুমা, শান্তিময় দুটোই 2003 করে না। 91st ও 2003, 92nd ও 2003। ভাষা, হ্যাঁ দেখো ভাষা সংক্রান্ত 3টে অ্যামেন্ডমেন্ট হলো, একটা হয়েছিল 21তম। ভাষা সংক্রান্ত 3টে অ্যামেন্ডমেন্ট হলো। হ্যাঁ, ভাষা সংক্রান্ত 3টে, একটা 21তম কি হয়েছিল, সিন্ধি, মনে করে 21তমতে সিন্ধি। একটা হলো 71তমতে কি হয়েছিল না, কোঙ্কনি, মণিপুরি
আর নেপালি, কোঙ্কনি, মণিপুরি, নেপালি তিনটি ভাষাকে করা হয়েছিল 71তম। আর 92তমতে কি আছে? बोडो, डोगरी, मैथिली আর সাঁওতালি। बोडो, डोगरी, मैथिली আর সাঁওতালি এই চারটি ভাষাকে অ্যাড করা হয়েছিল। আর তিনটে অ্যামেন্ডমেন্ট আমরা পড়লাম, হ্যাঁ তিনটে, একটা 21তম, একটা 71তম, একটা 92তম। তিনটে অ্যামেন্ডমেন্টে কি করা হয়েছিল? ভাষাগুলোকে যুক্ত করা হয়েছিল 15, 16, 17, 18, 19, 20, 21, 22। ঠিক আছে। 91st অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল? মন্ত্রিসভা, মন্ত্রিসভা ভারতীয় সংবিধানে 74 নম্বর ধারা দেওয়া আছে। মন্ত্রিসভার যে আয়তন, সাইজটা, সেটা কি বলছে? 15% এর বেশি যেমন না হয়, টোটাল স্ট্রেংথের ম্যাক্সিমাম 15%, 15%-এর মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। 19 ভাষাগুলো বললাম। চলো এবার আসছি আমরা 97th অ্যামেন্ডমেন্ট, 97তম সংবিধান সংশোধনীতে। কত সালে? 2011 সালে। 2011 সালে 97th অ্যামেন্ডমেন্ট, 97th অ্যামেন্ডমেন্ট 2001। কি হয়েছিল? কোঅপারেটিভ সোসাইটি, যেমন আমরা পঞ্চায়েত পড়লাম, মিউনিসিপালিটি পড়লাম, তুমি কোঅপারেটিভ সোসাইটি মানে হচ্ছে সমবায় সমিতি। কোঅপারেটিভ সোসাইটিজ ওয়ার গ্রান্টেড কনস্টিটিউশনালি ওকে স্ট্যাটাস। তাহলে কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতিকে, কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতিকে কি করা হয়েছিল? না সাংবিধানিক মর্যাদা দেওয়া হবে। পঞ্চায়েতকে দেওয়া হয়েছিল 73তম, মিউনিসিপালিটিকে দেওয়া হয়েছিল 74তম, আর কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতিকে দেওয়া হয়েছিল কততে? 97th অ্যামেন্ডমেন্ট 2011 সালে। কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতিকে কি করা হয়েছিল? সংবিধানের মর্যাদা দেওয়া হয়েছিল। কোন নম্বর আর্টিকেলে আছে? পার্ট আছে তোমার, পার্ট আছে 9 বি, 9 আছে পঞ্চায়েত, 9 এ তে আছে মিউনিসিপ্যালিটি, আর 9 বি তে আছে কি? কোঅপারেটিভ সোসাইটি। কোন নম্বর আর্টিকেল আছে? 243 জেড এইচ থেকে 243 জেড টি, 243 জেড এইচ থেকে 243 জেড টি। নেক্সট দেখো 100th অ্যামেন্ডমেন্ট, 100তম সংবিধান সংশোধনী 2015, 100তম সংবিধান সংশোধনী 2015। কি করা হয়েছিল? ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সাইন বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সাইন বিটুইন 1974 এ ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এক্সচেঞ্জ অফ সাম এনক্লেভ টেরিটরিজ উইথ বাংলাদেশ মেনশনড। ওকে, তাহলে 100th অ্যামেন্ডমেন্ট 2015 সালে কি হয়েছিল? 100তম সংবিধান সংশোধনী 2015 সালে। 100তম সংবিধান সংশোধনী 2015 সালে কি হয়েছিল? ভারত বাংলাদেশের মধ্যে সীমানা চুক্তি স্বাক্ষরিত হয়। 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 চলো চলো নেক্সট আসি এখন আমরা 101st অ্যামেন্ডমেন্ট, 101তম সংবিধান সংশোধনী। 101, 101st অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। কত সালে হয়েছিল? 2016। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কোশ্চেন
স্যার হাই চান্স আছে এখান থেকে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দিস আর্টিকেল। এবার এখানে একটা আছে, এখানে তোমার দেয় কততম অ্যামেন্ডমেন্ট বিল, না 122তম অ্যামেন্ডমেন্ট বিল। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে, 122তম অ্যামেন্ডমেন্ট বিল, গুলিয়ে ফেলেন, হ্যাঁ, 122তম অ্যামেন্ডমেন্ট বিল। যদি বলে কততম সংশোধনী বিল, তাহলে বলবে 122তম। আর কততম সংশোধনী আইন, তখন কি বলবে, তখন বলবে 101তম সংশোধনী আইন। ঠিক আছে, বিল আর আইনের মধ্যে কিছু ডিফারেন্স। যখন লোকসভা রাজ্যসভায় আলোচনা হয় তখন সেটাকে বিল বলা হয়, আর যখন যে রাষ্ট্রপতি সাইন করবে তখন সেটা অ্যাক্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে বাংলায় কি লিখবে, 2016 সালে 101তম সংবিধান সংশোধনীতে জিএসটি কে ভারতীয় করে অন্তর্ভুক্ত করা হয়। 2016 সালে 101তম সংবিধান সংশোধনীতে জিএসটি কে ভারতীয় করে অন্তর্ভুক্ত করা হয়, জিএসটি কে ভারতীয় করে অন্তর্ভুক্ত করা হয়। ওকে, নেক্সট 102nd অ্যামেন্ডমেন্ট, 102তম সংবিধান সংশোধনী, 102, 2018, 102তম সংবিধান সংশোধনী 2018 কি হয়েছিল, কনস্টিটিউশনাল স্ট্যাটাস ওয়াজ গ্রান্টেড টু ন্যাশনাল কমিশন ফর ওবিসি। তাহলে একটু আগে আমরা পড়েছিলাম 91st অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল, এসসি এসটি যে কমিশন আছে, এসসি এসটি কমিশনকে মর্যাদা দেওয়া হয়েছিল, এসসি এসটি কমিশনকে মর্যাদা দেওয়া হয়েছিল। এখানে আমরা কি পড়ছি, না 102nd অ্যামেন্ডমেন্টে ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। স্পেশাল কনস্টিটিউশনাল স্ট্যাটাস was granted to National Commission for Backward Class. ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস একে কি করা হয়েছিল বলো, না সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল, সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল, সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল। 101তম সংবিধান সংশোধনী 2016, এখানে জিএসটি কে ভারতীয় করে অন্তর্ভুক্ত করা হয়। আর 102তম সংবিধান সংশোধনী 2018 সালে কি করা হয়েছিল, না এখানে তোমার ওবিসি যে ব্যাকওয়ার্ড ক্লাস যেটা আছে, তাদের সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল, সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল। চলো প্রত্যেকে রেসপন্স করো। 101তম সংবিধান সংশোধনী জিএসটি ভারতীয় করা অন্তর্ভুক্ত করা, 102 কি করা হয়েছিল, না ওবিসি কমিশন, ওবিসি কমিশন প্রতিষ্ঠা হয়। লাস্ট স্লাইড, অ্যামেন্ডমেন্টের লাস্ট স্লাইড, 103তম সংবিধান সংশোধনী 2019, 103তম সংবিধান সংশোধনী 2019, এখানে কি করা হয়েছিল, না 10% রিজার্ভেশন ফর দ্য জেনারেল ক্যাটাগরি, 10% রিজার্ভেশন ফর দ্য ইডব্লিউএস, ইকোনমিক উইকার সেকশন অফ সিটিজেন। তাহলে জেনারেল ক্যাটাগরির যারা, সাধারণ জাতির যারা পিছিয়ে পড়া আছে তাদের 10% রিজার্ভেশন, 10% রিজার্ভেশন ফর দ্য ইডব্লিউএস, ইকোনমিক উইকার সেকশন। সাধারণ জাতিদের পিছিয়ে পড়া ব্যক্তিদের, সাধারণ জাতি যারা পিছিয়ে পড়া ব্যক্তি তাদের জন্য 10% রিজার্ভেশনের কথা বলা হয়েছে, যেটা সেটা বলা হয় ইডব্লিউএস। এই সার্টিফিকেটটা জেনারেলরা করাতে পারে। ঠিক আছে, 103rd অ্যামেন্ডমেন্ট 2019। নেক্সট দেখো 104th অ্যামেন্ডমেন্ট, 104তম সংবিধান সংশোধনী 2020, কি করা হয়েছিল এখানে, রিমুভ দ্য রিজার্ভেশন সিটস অফ অ্যাংলো ইন্ডিয়ান। যে লোকসভায় দুটো অ্যাংলো ইন্ডিয়ান ছিল, লোকসভায় যে দুটো অ্যাংলো ইন্ডিয়ান ছিল সেটা মোদী কি করলো, তুলে দিল। রিমুভ দ্য রিজার্ভ সিটস অফ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ইন দ্য লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি, দুটো অ্যাংলো ইন্ডিয়ান আসনকে তুলে দেওয়া হলো। আর কি করা হলো, আর হলো এক্সটেন্ড দ্য ডেডলাইন অফ দ্য রিজার্ভেশন অফ সিটস অফ এসসি এসটি ইন লোকসভা অ্যান্ড সিটস অ্যাসেম্বলি ফর দ্য 70 years or 80। যে রিজার্ভেশন ছিল এসসি এসটিদের যে সিট রিজার্ভেশন, সেটা কি করা হলো, আবার বাড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, আবার বাড়িয়ে দেওয়া হলো। ওকে, 104তম সংবিধান সংশোধনী 2020,
2020 104তম সংবিধান সংশোধনী 2020 সালে কি করা হলো না লোকসভা থেকে যে দুটো অ্যাংলো ইন্ডিয়ান আসন মনোনীত করা হতো সেটা তুলে দেওয়া হলো। আর কি হলো না এসসি এসটি দের যে মেয়াদ সেই মেয়াদটাকে বাড়িয়ে দেওয়া হলো, লোকসভায় যে এসসি এসটি দের মেয়াদ সেটা বাড়িয়ে দেওয়া হলো। ওকে, নেক্সট পয়েন্ট 105তম সংবিধান সংশোধনী, যেটা বললাম লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে 2021 সালে। 105তম সংবিধান সংশোধনীতে কি হয়েছে, The Constitution has given the Union as well as the state the authority to mark the social and educational backward class। ঠিক আছে, যারা সোশ্যালি সামাজিক দিক থেকে এবং পড়াশোনার দিক থেকে ব্যাকওয়ার্ড ক্লাস তাদেরকে কি করতে বলেছে না তাদের কনস্টিটিউশন হ্যাজ গিভেন দ্য ইউনিয়ন অ্যাজ ওয়েল এজ দ্য স্টেট দ্য অথরিটি, হ্যাঁ রাজ্যকে বা কেন্দ্রকে মর্যাদা দিয়েছে, কি কেন্দ্রকে বা রাজ্যকে মর্যাদা দিয়েছে যারা যারা সত্যি আর্থিক দিক থেকে এবং পড়াশোনার দিক থেকে পিছিয়ে আছে তাদেরকে কি করার মার্ক করার। ওকে চলো প্রত্যেকে কমেন্ট করো, কোশ্চেন করো প্রত্যেকে, অনেকক্ষণ কোশ্চেন আসেনি কারো। আমাদের অ্যামেন্ডমেন্ট কমপ্লিট, আমাদের অ্যামেন্ডমেন্ট কমপ্লিট। ঠিক আছে, দেখে নাও একবার কি কি পড়লাম। 1 দেখো চেক করে দিই আবার, 1 7 10 12 13 14 15 21 31 36 42 44, ওকে 52 61 65 69 70 71 73 74 86 90 91 92 97 100 101 102 103 104 105 लो 4 20 4 24 4 28 আর 3 31 31টা অ্যামেন্ডমেন্ট হলো দেখো 31। যদি কেউ লিখেছো কমেন্টে জানাও, যারা লিখেছো কমেন্টে জানাও, প্রত্যেককে বলছি। ঠিক আছে, যারা লিখেছো প্রত্যেকে কমেন্টে জানাও কতগুলো হলো। কমেন্ট আসছে না কেন, অনেকক্ষণ ধরে দেখছি কমেন্ট আসছে না। চলো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার কি না দেখে না মেজর সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। মেজর সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে। এগুলো আমাদের খুব একটা লজ্জাজনক ব্যাপার যে এরকম একটা লিস্ট আমাদের পড়তে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ভারতের যারা সংবিধান প্রণেতা তারা বিভিন্ন দেশ থেকে আইডিয়াগুলো নিয়েছিল, আইডিয়াগুলো কি করেছে জাস্ট কপি করেছিল, আইডিয়াগুলো বিভিন্ন দেশ থেকে কপি করেছিল। ঠিক আছে, তাই সেই জন্য আমাদের পড়তে হচ্ছে মেজর সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর সোর্স এটা কোন দেশ থেকে নিয়েছে। চলো কমেন্ট এসছে বিমানের শান্তিময় 30টা। ওকে চলো, কোনো ডাউট থাকলে বলবে, কোনো কোশ্চেন থাকলে জানাও। কমপ্লিট নোট, দারুণ একটা নোট দেওয়া হলো তোমাদের, এগুলো ভালো করে পড়বে। যদি কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই জানাও। এরপর আমরা সোর্স অফ দ্য কনস্টিটিউশন পড়বো, ভারতের সংবিধানের বিভিন্ন বৈশিষ্ট্য যেগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, মেজর সোর্স বা বড় ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যা বলবে দুটোই একই জিনিস। ঠিক আছে, মেজর সোর্স বা বড় ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারতের সংবিধানের যে 1935 সালে ভারত শাসনে ম্যাক্সিমাম জিনিসগুলো এখান থেকে নেওয়া হয়েছিল, তাছাড়া ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, সুইডেন, সাউথ আফ্রিকা, জার্মানি, ঠিক আছে এই দেশগুলো থেকেও তোমার কানাডা, এই দেশ থেকে জাপান, এই দেশগুলো থেকেও কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে। তার এই লিস্ট আজকে আমরা পড়বো, তার এই যে লিস্ট সেগুলো আমরা পড়বো। চলো স্টার্ট করা যাক 1935 সালে ভারত শাসন আইন থেকে। সোর্স শুরু করা যাক 1935 সালে ভারত শাসন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 সালে ভারত শাসন আইন থেকে কি কি নেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট, প্রথমে নেওয়া হয়েছে ফেডারেল সিস্টেম, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল সিস্টেম বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আর কি নেওয়া হয়েছে অফিস অফ গভর্নর, রাজ্যপালের যে ধারণা সেটা নেওয়া হয়েছে, রাজ্যপালের যে ধারণা সেটা নেওয়া হয়েছে। জুডিশিয়ারি বিচার ব্যবস্থা নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে এমার্জেন্সি প্রভিন্স
emergency provinces and administrative details, emergency provinces, emergency না emergency provinces and details এগুলো নেওয়া হয়েছে। ভারত শাসন আইন থেকে মেজর কি নেওয়া হয়েছে? রাজ্যপাল। ভারত শাসন আইন থেকে কি নেওয়া হয়েছে? রাজ্যপাল, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ঠিক আছে, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, আর কি নেওয়া হয়েছে? জুডিশিয়ারি, ঠিক আছে, তার সঙ্গে কি নেওয়া হয়েছে? এমার্জেন্সি প্রভিন্সেস, ঠিক আছে, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস এগুলো নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 থেকে। ভারত শাসন আইন 1935 থেকে। বাঁ দিকে আছে সোর্স, ডান দিকে আছে বড় ফিচার্স। কোথা থেকে কি নেওয়া হয়েছে? পরীক্ষা কোয়েশ্চেন আসবে যে রাজ্যপালের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? বলুন 1935 সালে ভারত শাসন আইন থেকে। পিএসসি ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ওকে, জুডিশিয়ারি কোথা থেকে নেওয়া হয়েছে? এমার্জেন্সি প্রভিন্সেস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস কোথা থেকে নেওয়া হয়েছে? এরকম কোয়েশ্চেন দেবে 1935 সালে ভারত শাসন আইন থেকে। 1935 সালে ভারত শাসন আইন থেকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ওকে, তাহলে প্রত্যেকে কোয়েশ্চেন করো যারা এই মুহূর্তে লাইভ আছো। আগের সেশনটা দিয়ে কোনো কিছু কোয়েশ্চেন আসে নাকি? চলো নেক্সট এরপর আসি আমরা। নেক্সট আছে কনস্টিটিউশন অফ ইউএসএ। কনস্টিটিউশন অফ ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি কি নেওয়া হয়েছে? দেখো প্রথমে প্রিএমবেল। প্রিএমবেলে বাংলা কি? প্রিএমবেলে বাংলা আছে প্রস্তাবনা। প্রিএমবেল বা প্রস্তাবনা, প্রিএমবেল বা প্রস্তাবনা। ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার। ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল স্ট্রাকচার। আর কি দেওয়া আছে? জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে, এই যে আমাদের বিভিন্ন অ্যাডভাইসারি যেগুলো আছে, সেগুলো দেওয়া আছে তোমার এখান থেকে নেওয়া হয়েছে। ইকুয়াল প্রোটেকশন আন্ডার ল, আইনের চোখে সকলের সমান, এটা নেওয়া হয়েছে। আর নিচে ফাংশন অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কথা বলা হয়েছে। ফাংশন অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন, এটাও নেওয়া আছে ইউএসএ থেকে। আর কি নেওয়া আছে? রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজ, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টের জাজদের যে রিমুভাল তার কথা বলা হয়েছে। আর কি দেওয়া আছে? পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, যেটা একটু আগেই বললাম। তাহলে ইউএসএ থেকে কি কি নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি কি নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে তোমার প্রস্তাবনা, মৌলিক অধিকার, প্রস্তাবনা, মৌলিক অধিকার, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি। আর কি নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউ। আর কি নেওয়া হয়েছে? না তোমার ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন। আর কি নেওয়া হয়েছে? রিমুভাল অফ সুপ্রিম কোর্ট এন্ড হাইকোর্ট জাজ, সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের জাজদের রিমুভালের কথা বলা হয়েছে। প্রস্তাবনা, মৌলিক অধিকার, ঠিক আছে, ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট, জুডিশিয়াল রিভিউ, ইকুয়াল প্রোটেকশন অফ ল আন্ডার ল, ফাংশন অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট নেওয়া হয়েছে 19 কোথা থেকে? ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র। দুটো হলো এখনো পর্যন্ত 1935 সালে ভারত শাসন আইন, আর একটা হলো তোমার ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি কি নেওয়া হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি কি নেওয়া হয়েছে? ইকুয়াল প্রোটেকশন বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন বিফোর ল, আইনের চোখে সকলের সমান। অ্যাংলো ইন্ডিয়ান অ্যাকচুয়ালি কাদের বলা হয়? প্রদীপ পরামানিক, খুব ভালো কোয়েশ্চেন। ইঙ্গ ভারতীয়, হ্যাঁ, যেসব ইংরেজরা এখন ভারতে রয়ে গেছে তাদের বলা হয় ইঙ্গ ভারতীয়, অ্যাংলো ইন্ডিয়ান। যেমন টিএমসি থেকে একটা ইয়ে আছে তোমার, রাজ্যসভা সাংসদ আছে ডেরেক ও ব্রেন, ডেরেক ও ব্রেন, ও একদম পারফেক্ট এক্সাম্পল অফ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। ইঙ্গ ভারতীয় বাংলা বল, যেসব ইংরেজরা এখনো ভারতে থেকে গেছে তাদেরকে আমরা বলি ইঙ্গ ভারতীয়। এরকম কমিউনিটি দুটো সিট ছিল, নমিনেটেড সিট ছিল রাজ্য, কোথায়? লোকসভা। এগুলো কি করলো বর্তমান সরকার? তুলে দিল ইউএসএ। তাহলে 1935 সালে ভারত শাসন আইন হলো আর ইউএসএ হলো। এবার আমরা কি পড়বো? ইউকে বা ব্রিটেন। 10 নম্বর তাহলে ইউকে বা ব্রিটেন। এবার কি পড়াবো? ইউকে বা 10 মিনিট। ইউকে বা ব্রিটেন থেকে কি কি নিয়েছে দেখো, যেহেতু ভারত কি ছিল? ব্রিটেনের অধীনে ছিল, ইউকে বা ব্রিটেনের অধীনে ছিল, সেখান থেকে কি কি নেওয়া হয়েছে? পার্লামেন্টারি সিস্টেম, সংসদীয় ব্যবস্থা। পার্লামেন্টারি সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম মানে পার্লামেন্টারি সিস্টেমের ভিতরে যা যা আছে সব হবে। লোকসভা, রাজ্যসভা, ঠিক আছে, স্পিকার, ডেপুটি স্পিকার, পিএম, কম সব আছে। ইউকে বা ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে? পার্লামেন্টারি গভর্নমেন্ট,
আর কি নেওয়া হয়েছে না সিঙ্গেল সিটিজেনশিপ, নাগরিকত্ব, এক নাগরিকত্ব নেওয়া হয়েছে। আর কেমন হয়েছে রিট, দেখবে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে 5টা রিটের কথা বলা হয়েছে, 5টা রিটের কথা বলা হয়েছে। আর কি বলা হয়েছে স্পিকার এন্ড ডেপুটি স্পিকার। আর কি বলা হয়েছে ল মেকিং প্রসিডিওর, কিভাবে তোমার লেজিসলেটিভ থেকে কিভাবে আইন তৈরি করা হয়, ল মেকিং প্রসিডিওর। আর কি আছে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, ক্যাবিনেট মিনিস্টার আছে, বাইক্যামেরালিজম, দুটো আছে লোকসভা রাজ্যসভা, সেটাকে বলা হয় বাইক্যামেরালিজম। লেজিসলেটিভ প্রসিডিওর একটু আগেই বললাম, তার সঙ্গে আছে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। আরো আছে ক্যাগ, সিএসজি ক্যাগ আছে, আর আছে ইউপিএসসি। এগুলো সব নেওয়া হয়েছে কোথা থেকে না ইউকে বা ব্রিটেন থেকে, ইউকে বা ব্রিটেন থেকে, ইউকে বা ব্রিটেন থেকে। ওকে, চলো ইউকে ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ওর ভিতরে আছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট। তারপর তোমার সুপ্রিম কোর্ট হাইকোর্ট, স্পিকার ডেপুটি স্পিকার, পিএম কম, তার সঙ্গে কিনা সিঙ্গেল সিটিজেনশিপ, এক নাগরিকত্ব আছে, মিউনিসিপ্যালিটি আছে বা পৌরসভা আছে, ক্যাগ আছে, ইউপিএসসি আছে। তার সঙ্গে কি আছে ফিনান্স কমিশন, লিখে নিতে পারো ফিনান্স কমিশন, ফিনান্স কমিশন। ল মেকিং প্রসিডিওর আছে, ল মেকিং কি করে আইন প্রণয়ন করা যায়, ল মেকিং প্রসিডিওর পার্লামেন্টে কি করে আইন প্রণয়ন করা যায়, স্পিকার ডেপুটি স্পিকার আছে, ক্যাবিনেট মিনিস্টার আছে, বাইক্যামেরালিজম আছে। এগুলো সব দেওয়া আছে কোথায় না ইউকে বা ব্রিটেন থেকে, ইউকে বা ব্রিটেন থেকে। প্রত্যেকে একে একে লিখে নাও। রিট খুব ইম্পর্টেন্ট, রিট বা 5টি যে রিটের কথা বলা হয়েছে মৌলিক অধিকার, সেগুলো নেওয়া হয় ইউকে বা ব্রিটেন থেকে। 5টা রিট আছে হেভিয়াস কর্পাস, রে করেন্টো, সার্টিরিও, ম্যান্ডামাস আর প্রহিবিশন। 5টা রিট আছে। ক্যাগ, গ্রমটোলা, অডিটর জেনারেল। আর কি আছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ফিনান্স কমিশন, অর্থ কমিশন, ক্যাবিনেট মিনিস্টার আছে, বাইক্যামেরালিজম আছে, মিউনিসিপ্যালিটি আছে। ওকে, রিট আছে, স্পিকার ডেপুটি স্পিকার আছে, ল মেকিং প্রসিডিওর আছে, এক নাগরিকত্ব আছে, সংসদীয় ব্যবস্থা সব নেওয়া হয়েছে কোথা থেকে ইউকে থেকে বা ব্রিটেন থেকে, ইউকে থেকে বা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ওকে, তো নেক্সট এরপর আসছি আমরা কোথা থেকে কানাডার সংবিধান থেকে, এরপর আসছি আমরা কোথা থেকে কানাডার সংবিধান থেকে। কানাডার সংবিধান কি নিয়েছি কোয়াসি ফেডারেল, ভারতকে এবার কি বলা হয় আধা যুক্তরাষ্ট্রীয়, এটা আমরা ভালো করে মনে রাখবে। ভারতকে বলা হয় আধা যুক্তরাষ্ট্রীয়, কেন আধা যুক্তরাষ্ট্রীয় বলা হয় না ভারত যুক্তরাষ্ট্র কাঠামোর কিছু বৈশিষ্ট্য ফলো করে কিছু করে না, এই জন্য ভারতকে বলা হয় আধা যুক্তরাষ্ট্রীয়। তো কানাডা থেকে কি কি নেওয়া হয়েছে কোয়াসি ফেডারেল বা আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আর কি দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল স্টেট, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। আর কি আছে অ্যাডভাইসারি জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইসারি জুরিডিকশন আছে সেটা বলা হয়েছে। আর কি বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট অফ গভর্নর বাই দ্য সেন্টার, ঠিক আছে, রাজ্যপালকে কি না কেন্দ্র কর্তৃক মনোনীত করা হয়, নিয়োগ করা হয়। এই কথাগুলো বলা হয়েছে কানাডার সংবিধান থেকে। কানাডার সংবিধান থেকে কি বলা হয়েছে ভারত হচ্ছে কোয়াসি ফেডারেল বাধা যুক্তরাষ্ট্রীয়। আর কি বলা হয়েছে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, আর আছে অ্যাডভাইসারি জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট, আর কি আছে অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর বাই সেন্ট্রাল, রাজ্যপালকে নিয়োগ করা হয় কার পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে। ওকে, কোথা থেকে নেওয়া হয়েছিল কানাডা থেকে নেওয়া হয়েছিল, কানাডা থেকে। রিট গুলো একটু বলে দিন। হ্যাঁ, এখানে আর্টিকেল 32, আর্টিকেল 32 তে সুপ্রিম কোর্ট ও আর্টিকেল 226 এ হাইকোর্ট। হ্যাঁ, সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি করতে পারে না রিট জারি করতে পারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি মৌলিক অধিকার খর্ব করার কোনো অভিযোগ দায়ের হয়, তাহলে সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 এ ও আর্টিকেল 226 এ সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি করতে পারে রিট জারি করতে পারে বা লেখ জারি করতে পারে। 5টা রিট আছে, কি কি আছে তোমার হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, লে করেন্টো, সার্টিওরারি আর প্রহিবিশন। এই 5টা রিট আছে বা লেক আছে। ওকে, তাহলে কানাডা হয়ে গেল। চলো কানাডা পরে এবার আমরা কি লিখবো এবার আইরিশ, আয়ারল্যান্ড। আইরিশ মানে হচ্ছে তোমার আয়ারল্যান্ড। আইরিশ সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে দেখো ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, কতগুলো আছে 17টা ডিপিএসপি আছে, এখন 17খানা ডিপিএসপি আছে। ডিপিএসপি আর কি আছে নমিনেশন অফ দি মেম্বার অফ রাজ্যসভা, রাজ্যসভার যারা সদস্য হবে তাদের নমিনেশন দেওয়া, নমিনেশন অফ দি মেম্বার অফ রাজ্যসভা, আর মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন 3টে জিনিস নেওয়া হয়েছে কোথা থেকে আয়ারল্যান্ড থেকে। একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি পদ্ধতি,
আর কি নেওয়া হয়েছে? আর নেওয়া হয়েছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নির্দেশমূলক নীতি। আর কি নেওয়া হয়েছে? মেম্বার অফ রাজ্যসভা। ওকে, এখানে আছে আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আর নমিনেশন অব দি মেম্বার অফ রাজ্যসভা, এগুলো সব নেওয়া হয়েছিল কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। চলো নেক্সট, ফরাসি সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে? ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? না প্রিয়াম্বলে একটু আগে পড়েছিলাম, প্রস্তাবনা নেওয়া হয়েছিল কোথা থেকে? না ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। কিন্তু প্রস্তাবনার যে ভাষা, প্রস্তাবনা ভাষা নেওয়া হয়েছিল 3টে দেশের সংবিধান থেকে। কিছু নেওয়া হয়েছিল ফরাসি সংবিধান থেকে, কিছু নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, আর কিছু নেওয়া হয়েছিল রাশিয়ার সংবিধান থেকে। তো ফ্রেঞ্চ কনস্টিটিউশন বা ফরাসি সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে একটু দেখো। রিপাবলিক অ্যান্ড দ্য আইডিয়ালস অফ লিবার্টি, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই কথাগুলো নেওয়া হয়েছে প্রস্তাবনা এই কথাগুলো নেওয়া হয়েছে। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি আর রিপাবলিক। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, হ্যাঁ এগুলো হচ্ছে প্রস্তাবনায়। তার সঙ্গে রিপাবলিক, এই চারটা কি হয়েছিল? না ফরাসি সংবিধান থেকে নেওয়া হয়েছিল, ফরাসি সংবিধান থেকে নেওয়া হয়েছিল। চলো প্রত্যেকে কমেন্ট করো, বুঝতে পেরেছো কিনা বলো। জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, হ্যাঁ জাস্টিস মানে হচ্ছে তোমার বিচার, ইকুয়ালিটি মানে হচ্ছে সমানাধিকার, ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ আর রিপাবলিক, হ্যাঁ এই কথাগুলো যোগ করা হয়েছিল কোথায়? না ফরাসি সংবিধান থেকে নেওয়া হয়েছিল। পরীক্ষা কোশ্চেন আসবে লিবার্টি কথাটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত, রিপাবলিক কথাটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত, এভাবে কোশ্চেন দেবে, ঠিক আছে? ফরাসি সংবিধান থেকে, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। নেক্সট কি আছে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নিয়েছি আমরা কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা। কনকারেন্ট লিস্ট বা বাংলায় কি বলে? যুগ্ম তালিকা, যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। আর কি আছে? জয়েন্ট সেটিং অফ পার্লামেন্ট, সংসদের যুগ্ম অধিবেশন, যুগ্ম অধিবেশন, যুগ্ম অধিবেশন, যুগ্ম অধিবেশন, যুগ্ম অধিবেশন, জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট বা সংসদের যুগ্ম অধিবেশন। তারপর কি আছে? কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা। আর কি দেওয়া আছে? ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স, ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স 301 থেকে 307, 301 থেকে 307। অস্ট্রেলিয়া থেকে কি কিনে আছে? যুগ্ম তালিকা, সংসদের যুগ্ম অধিবেশন, লোকসভা রাজ্যসভাকে এক কাজে বস করা হবে 108 নম্বর আর্টিকেলে আছে। তার সঙ্গে কি দেওয়া আছে? ফ্রি ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা ও বাণিজ্য 301 থেকে 307 নম্বর দ্বারা আছে। ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা ও বাণিজ্য। ওকে, কোন দেশ থেকে নিয়েছি? অস্ট্রেলিয়া। তারপর দেখো কি আছে? ইউএসএসআর, ইউএসএসআর মানে হচ্ছে অবিভক্ত রাশিয়া। অবিভক্ত রাশিয়া থেকে আমরা কি কি নিয়েছি? অবিভক্ত রাশিয়া নিয়েছি ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নিয়েছি? ইউএসএ থেকে। আর অবিভক্ত রাশিয়া থেকে কি নিয়েছি? ফান্ডামেন্টাল ডিউটিস আন্ডার আর্টিকেল 51A। আর কি আছে? আইডিয়ালস ফর অফ জাস্টিস, ইকোনমিক, সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল জাস্টিসের কথা বলা হয়েছে প্রিয়াম্বল। কেন? রাশিয়া, অবিভক্ত রাশিয়া থেকে আমরা কি কি নিয়েছি? ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য। আর কি নিয়েছি? আইডিয়াল অফ জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল জাস্টিসের কথা বলা হয়েছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক যে বিচার তার কথা বলা হয়েছে। তার সঙ্গে আছে প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন। এই তিনটে কথা থেকে নেওয়া হয়েছে বললাম। নেওয়া হয়েছে তোমার ইউএসএসআর, অবিভক্ত রাশিয়া থেকে নেওয়া হয়েছে, অবিভক্ত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। নেক্সট আছে সাউথ আফ্রিকা, কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে কি কি নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধনী, প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধনী নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে, প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট। তার সঙ্গে দেওয়া আছে ইলেকশন অফ রাজ্যসভা মেম্বার্স, ইলেকশন অফ রাজ্যসভা মেম্বার্স, রাজ্যসভার যারা সদস্য আছে তাদের কি নির্বাচন।
রাজ্যসভা নির্বাচন আর সংবিধান সংশোধনী পদ্ধতি দুটো কথা থেকে নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো সাউথ আফ্রিকা পর কি আছে দেখলি আমরা জার্মানি। সাউথ আফ্রিকা পর কি আছে জার্মানিতে কি কেনা হয়েছে এমার্জেন্সি জরুরি অবস্থা এমার্জেন্সি পাওয়ার টু বি এনজয়েড বাই দ্য ইউনিয়ন। এমার্জেন্সি ব্যবস্থাটা কার উপর আছে কেন্দ্র সরকারের উপরে ন্যস্ত আছে। আর কি দেওয়া আছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি সময় কি হবে মৌলিক অধিকার অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার কি থাকবে সাসপেন্ডেড থাকবে। দেখে নাও তাহলে জার্মানি থেকে আমরা কি নিয়েছি আমরা জরুরি অবস্থা। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা যেটা কেন্দ্রের হাতে থাকে। আর কি আছে না জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার কি থাকে মৌলিক অধিকার কোনো কাজ করতে পারে না, মৌলিক অধিকার সাসপেন্ড থাকে। মৌলিক অধিকার কি থাকে সাসপেন্ড থাকে। ওকে, মৌলিক অধিকার সাসপেন্ড থাকে। জার্মানি থেকে নেওয়া হয়েছে। নেক্সট নেওয়া হয়েছে জাপানে কি নেওয়া হয়েছে জাপান থেকে নেওয়া হয়েছে তোমার কনস্টিটিউশন। জাপান থেকে কি নেওয়া হয়েছে প্রসিডিউর অফ এস্টাবলিশ বাই ল করে আইন প্রণয়ন করা হবে। প্রসিডিউর টু এস্টাবলিশ বাই ল কিভাবে আইন প্রণয়ন করা হবে তাই যে সিস্টেম নেওয়া হয়েছে কোথা থেকে জাপান থেকে নেওয়া হয়েছে প্রসিডিউর এস্টাবলিশ বাই ল। নেক্সট দেখো সুইডেন থেকে কি নেওয়া হয়েছে সরকারি ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সুইডেন থেকে কি নেওয়া হয়েছে সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর হলো চোলা ডাইনাস্টি চোলা ডাইনাস্টি থেকে কি নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে তোমার পঞ্চায়েতি রাজ সিস্টেম নেওয়া হয়েছে পঞ্চায়েতি রাজ সিস্টেম। এটা নেওয়া হয়েছে কোথা থেকে এটা নেওয়া হয়েছে তোমার চোল বংশ থেকে বা চোলা বংশ থেকে। এখানেও তাহলে এবার কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা নেওয়া হয়েছে অ্যামেন্ডমেন্ট। জার্মানি থেকে নেওয়া হয়েছে তোমার জরুরি অবস্থা। সুইডেন থেকে নেওয়া হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা যুগ্ম অধিবেশন। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে তোমার নির্দেশমূলক নীতি। তাহলে প্রত্যেকে রেসপন্স করো, বুঝতে পেরেছো কিনা দেখে নাও আবার। চোল বংশ থেকে আমরা কি নিয়েছি পঞ্চায়েতি রাজ সিস্টেম। সুইডেন থেকে কি নিয়েছি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। জাপান থেকে কি নিয়েছি প্রসিডিউর এস্টাবলিশ বাই ল কি করে আইন প্রণয়ন হবে। জার্মানি থেকে আমরা কি নিয়েছি আমরা ইমার্জেন্সি জরুরি অবস্থা যেটা কেন্দ্রের হাতে থাকে। আর জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার কি থাকে সাসপেন্ড থাকে। আর কি নিয়েছি সাউথ আফ্রিকা থেকে কি নিয়েছি অ্যামেন্ডমেন্ট। তার সঙ্গে কি নিয়েছি ইলেকশন অফ রাজ্যসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হয়। দক্ষিণ অবিভক্ত রাশিয়া থেকে আমরা কি নিয়েছি মৌলিক কর্তব্য। আর আইডিয়াল অফ জাস্টিস তিনটে জাস্টিসের কথা বলা হয়েছে ইকোনমিক সোশ্যাল আর পলিটিক্যাল জাস্টিসের কথা বলা হয়েছে। তার সঙ্গে পরিকল্পনা কমিশন নেওয়া হয়েছে অবিভক্ত রাশিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা যুগ্ম অধিবেশন। তার সঙ্গে ফ্রিতে ব্যবসা বাণিজ্য করার। ফরাসি সংবিধান থেকে কি নেওয়া হয়েছে না প্রস্তাবনা ভাষা রিপাবলিক আর লিবার্টি ইকুয়ালিটি আর ফেডারনিটি তিনটে কথা নেওয়া হয়েছে। ওকে, আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে না রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নির্দেশমূলক নীতি তার সঙ্গে নমিনেশন অফ রাজ্যসভা মেম্বার। কানাডা থেকে কি নেওয়া হয়েছে কোয়াসি ফেডারেল আধা যুক্তরাষ্ট্র তার সঙ্গে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। আর কি নেওয়া হয়েছে অ্যাডভাইসারি জুডিশিয়াল নেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট অফ গভর্নমেন্টের কথা বলা হয়েছে কানাডা থেকে। তার সঙ্গে ব্রিটিশ থেকে কি নেওয়া হয়েছে দেখো ব্রিটিশ যেহেতু ভারতের অধীনে ছিল পার্লামেন্টের সিস্টেম নেওয়া হয়েছে এক নাগরিকত্ব নেওয়া হয়েছে রিট নেওয়া হয়েছে এবং স্পিকার ডেপুটি স্পিকার নেওয়া হয়েছে ক্যাবিনেট মিনিস্টার নেওয়া হয়েছে বাইকালিজম নেওয়া হয়েছে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা নেওয়া হয়েছে ক্যাগ ইউপিএসসি ফিনান্স কমিশন এগুলো নেওয়া হয়েছে। তারপর কি আছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা মৌলিক অধিকার জুডিশিয়াল রিভিউ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট রিমুভাল অফ সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই কথাগুলো বলা হয়েছে কোথা থেকে না তোমার ইউএসএ থেকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কি নেওয়া হয়েছে ফেডারেল সিস্টেম যুক্তরাষ্ট্রীয় কাঠামো গভর্নর বা রাজ্যপাল
পাবলিক সার্ভিস কমিশন, এই কথাগুলো বা জুডিশিয়ারি, এগুলো নেওয়া হয়েছে কত 12 শাসনে 1935 থেকে। চলো তাহলে আজকের সেশন এখানে আমরা কমপ্লিট করছি। ঠিক আছে, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে গেল। ওকে, চলো কেমন এনজয় করলে বলো, প্রত্যেকে ফিডব্যাক দিয়ে দেবে। ঠিক আছে, এখানে হোক গ্রুপে হোক, সেশনটা বলে দেবে প্রত্যেকের মাধ্যমে, যেমন সেশনটা শেয়ার করে দেয়। মানে কেমন হচ্ছে না হচ্ছে বাকিদের যেমন জানিয়ে দেয়। চলো প্রত্যেকে গুড নাইট, গুড নাইট। কোনো কোশ্চেন থাকলে একেবারে গ্রুপে করবে, পিডিএফ দিয়ে দিচ্ছি একটু পরে। মৌমিতা, শান্তি, ময়, লতা, আকাশ, যারা প্রত্যেকে গুড নাইট, থ্যাংক ইউ। কপিতে নোট করে নেবে। আর কারা কারা আছো? শান্তি, কমপ্লিট ক্লাস আজকের মতো। চলো।